হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। 10 মিনিট স্কুলের আমাদের অনলাইন ব্যাচ 2025 এইচএসসি 27-এর আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সৌরভ ভাইয়া চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা চমৎকার ক্লাস নিয়ে, জিওগ্রাফি ফার্স্ট পেপারে। সো জিওগ্রাফি নিয়ে তোমাদের অনেকেরই মনে অনেক প্রশ্ন ছিল। এতদিন তোমরা অনেক আবদার করছিলে যে আমাদের জিওগ্রাফি এবং আমাদের কমার্সে যারা রয়েছে তাদের জন্য যেন কোর্স নিয়ে আসি। সো তারই ধারাবাহিকতায় আমাদের যে ফেইজ কোর্সটা রয়েছে, ঠিক আছে, ফিন্যান্স অ্যাকাউন্টিং, আমাদের জিওগ্রাফি ইকোনমিক্স, সেই কোর্সটাতে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা জিওগ্রাফি ফার্স্ট পেপারে একটা ফ্রি লাইভ ক্লাস নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আমরা দেখব অধ্যায় 1 অর্থাৎ প্রাকৃতিক ভূগোল। সো শুরুতেই এটা নিশ্চিত করো যে আমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, এবং একই সাথে পেছনে যে স্ক্রিনটা আছে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা দ্রুত কমেন্টে জানাও। এবং একই সাথে কলেজে তো ইতিমধ্যে তোমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে, এবং একই সাথে তোমাদের অনেক বন্ধুবান্ধব হয়ে গিয়েছে আমি জানি। সো পড়াশোনা কিন্তু একা করার জিনিস না। সো একসাথে সব ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, এবং একই সাথে তোমাদের ফ্রেন্ডরা যেন আরও বেশি জানতে পারে এবং একই সাথে ভবিষ্যতেও যেন তুমি এই ক্লাসটা করতে পারো কোনো ধরনের দ্বিধা ছাড়া তোমার প্রোফাইলে গেলেই সেই জন্য ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছো আর মাসবুস, সাকিব লিখেছো হ্যালো হ্যালো সাকিব, তামান্না কবির, তনা আছো আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া লিখেছো, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভেরি গুড। সো কি পড়বো আসলে আমাদের, তোমরা দেখতেই পাচ্ছ কমেন্টে কিন্তু পিন করা রয়েছে আমাদের কোর্সটা। সো যারা যারা এখনও যুক্ত হওনি তারা আজকে ক্লাস শেষে যুক্ত হয়ে যাবে, এবং কেন যুক্ত হবে সেটা কিন্তু তোমাদের এই ক্লাসটাতেই তোমরা বুঝতে পারবে। ওকে, সো রুমানা বলছে আসসালামু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপর সাকিব বলছে আই মিস ইউ ইন ক্লাস 8। ওকে, সাকিব আমাদের অনলাইন ব্যাচের ক্লাস 8-এর, সে ক্লাস 8-এর ক্লাসগুলো মিস করছে। রুমানা জানিয়ে দিয়েছো যে ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। সো এখন কাজটা কি? কাজটা দ্রুত কমেন্টে বন্ধুদের মেনশন দিয়ে দাও। পূজা কিন্তু ইতিমধ্যে মেনশন দেওয়া শুরু করে দিয়েছে, এবং একই সাথে ক্লাসটা শেয়ার করে ফেলো যেন কি ভবিষ্যতেও এই ক্লাসটা তোমার প্রোফাইল থেকে করতে পারো। ওকে, ফাইজাকে দেখতে পাচ্ছি লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপর আনিশা পারভেজকে দেখতে পাচ্ছি, শাহরিনা সুলতানা আছে আমাদের সাথে। ওকে, ভেরি গুড। সো তোমাদের কলেজে যারা যারা ভর্তি হয়েছো তোমাদের ক্লাস কেমন যাচ্ছে একটু জানাও তো, দ্রুত কমেন্টে জানাও, দেখি যে কলেজ লাইফটা নতুন যেহেতু একটা লাইফ শুরু করেছো, সো কেমন যাচ্ছে। রুমা জিজ্ঞেস করেছে কেমন আছেন ভাইয়া, অনেকদিন পর ভাইয়ার ক্লাস। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করছি তোমরাও সবাই ভালোই আছো। আজকে চমৎকার একটা ক্লাস হবে, এবং তোমাদের যত ধরনের কনফিউশন আছে জিওগ্রাফি নিয়ে, তোমাদের অনেক কনফিউশন থাকে যে ভাই জিওগ্রাফিটা আসলে কীভাবে পড়তে হয়, জিওগ্রাফি কি খুবই কঠিন কোনো সাবজেক্ট? উত্তর না। কেন না সেটা আমরা ক্লাসে দেখবো, ঠিক আছে? ওকে, সো দেখতে পাচ্ছি শাহিনা সুলতানা আছে আমাদের সাথে, রুমা ওইরাবুদকে মেনশন দিয়েছো, রিফাত হাসান লিখেছো আসসালামু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তারপর সুরঞ্জিত সেন আছো আমাদের সাথে আছো, সোহেল রানা, মরিয়ম জাহান জুই আছো আমাদের সাথে, লিখেছো আসসালামু ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তানহা আছো আমাদের সাথে। তারপর সুবর্ণা বলছে খুব সম্ভবত ভালো না। কেন ভালো না একটু জানাও তো কমেন্টে। কলেজ লাইফ তো সবারই মোটামুটি ভালো খারাপ মিলেই তো যাবে, বাট ভালো যদি না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো করার জন্য প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? ওকে, তারপর দেখতে পাচ্ছি তামিম আছে আমাদের সাথে। সো তোমাদের বন্ধুদেরকে দ্রুত মেনশন দাও, আমি ধীরে ধীরে ক্লাসটা শুরু করি। ওকে, আমরা ধীরে ধীরে ক্লাস শুরু করি। সুরজিৎ বলছে যে ইজি একটা সাবজেক্ট, আমিও জানি ইজি একটা সাবজেক্ট, বাট অনেকের কাছেই এই চ্যাপ্টারটা খুবই কঠিন। চ্যাপ্টার না, বেসিক্যালি পুরো সাবজেক্টটাই কঠিন মনে হয়। তো তাদের উদ্দেশ্যে বলবো যে জিওগ্রাফি কীভাবে পড়তে হয় সেইগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। ওকে, ভেরি গুড। সো ক্লাসটা শেয়ার করেছো কিনা দ্রুত জানাও কমেন্টে যে ভাইয়া ক্লাস শেয়ার ডান। এরপর আমরা সবাই মিলে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? ওকে, সো চলো শুরুতে আমরা পৃথিবীর একটা ছবি দেখতে পাচ্ছি। ওকে, সো চ্যাপ্টারটার নাম কি দেখো তো আরেকবার, চ্যাপ্টারের নাম দেখো তো আরেকবার। এই যে আমাদের চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টারের নাম কি? প্রাকৃতিক ভূগোল। সো প্রকৃতি কি জিনিস এটা তো তোমরা বুঝো, তাই না? সো প্রকৃতির সাথে কানেক্টেড ভূগোল সাবজেক্টটা কি সেটা তো তোমরা জানো। সো ভূগোল এবং প্রকৃতি এই দুইটা জিনিসকে কানেক্ট করেই আমাদের কি, আমাদের প্রাকৃতিক ভূগোল। সো প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি আছে সেইটাই আমরা দেখব। সো প্রকৃতি কোথায় আছে? প্রকৃতি তো ডেফিনেটলি পৃথিবীর মধ্যেই আছে। সো পৃথিবীর ছবি দেখতে পাচ্ছ, এই জায়গায় বলা হচ্ছে যে পৃথিবী একমাত্র একটা আদর্শ গ্রহ
যেখানে জীবন ধারণের প্রয়োজনীয় উপযোগী পরিবেশ রয়েছে, প্রয়োজনীয়। ঠিক আছে, মানে তুমি যদি পৃথিবী বাদে অন্য যে কোনো গ্রহে যাও, সেই জায়গায় কিন্তু তুমি কি পাবা না, সেই জায়গায় কিন্তু তুমি জীবন ধারণ করার জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা পাবা না। যার কারণ কি বলা হচ্ছে, যার কারণে বলা হচ্ছে পৃথিবী হচ্ছে এই একমাত্র গ্রহ। সো পৃথিবী কেন একমাত্র একটা গ্রহ, যার কারণে এখানে সকল ধরনের হচ্ছে আমাদের কি প্রাণী যারা রয়েছে তারা এখানে বসবাস করতে পারে, সেই বিষয়টা হচ্ছে আমরা জিওগ্রাফিতে দেখি। ঠিক আছে, যে বলা হচ্ছে মানুষের আবাসভূমি হিসেবে, অর্থাৎ মানুষ যে এই জায়গায় বসবাস করছে এই আবাসভূমি হিসেবে পৃথিবীর যে বর্ণনা, সেই বর্ণনাকে আমরা বলি ভূগোল। ঠিক আছে, অর্থাৎ পৃথিবীকে আমরা বর্ণনা করব এই ভূগোল সাবজেক্টটার মধ্যে, যার কারণে তোমরা বেসিক্যালি পৃথিবী ছবিটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে। তামিম কিন্তু আমাদের এসএসসি স্টুডেন্ট, সে বলছে যে আপনার ক্লাস করে এসএসসিতে ভালো করতে পারছি ভাইয়া, ইনশাল্লাহ এইচএসসিতেও আমাদের সাথে যুক্ত থেকে চমৎকারভাবে হচ্ছে একটা ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, সো টেনশন নেওয়ার কারণ নাই কোনো, ভাইয়া আছি, ভাইয়ারা সবাই তোমাদের সাথে আছে। ওকে, আচ্ছা। তানহা হচ্ছে একটা প্রশ্ন করেছে, ভাইয়া এইচএসসিতে হচ্ছে আমরা ভূগোলের জন্য কোন বইটা কিনবো। এটা নিয়ে কিন্তু আমাদের যে হচ্ছে গ্রুপটা আছে আমাদের এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, সেই গ্রুপে অনেকগুলো পোস্ট দেওয়া হয়েছে। সো আমি এই ক্লাস শেষ করে আবারও সেই পোস্টটা হচ্ছে কি কমেন্টে দিয়ে দিব। ওকে, সো এখন আপাতত ক্লাসে মনোযোগ দাও। ঠিক আছে, আচ্ছা। সো যেই জায়গায় আমরা ছিলাম যে ভূগোল কাকে বলে বা ভূগোল জিনিসটা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করছিলাম, যদিও বা এসএসসিতে পড়ে এসেছো, বাট এইচএসসি মানে কি, এইচএসসিতে সব কিছু একদম ডিটেলসে আরো বড় আকারে আমরা দেখব, তাই না? যার কারণে আমরা এখানে দেখবো হচ্ছে শুরুতে ভূগোল জিনিসটা কি। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করেছো কিনা দ্রুত কিন্তু কমেন্টে জানাবা। ঠিক আছে, আমি কিন্তু দেখবো একটু পরপর কারা ক্লাসটা শেয়ার করেছো। ওকে, সো এরপর দেখো মানুষের জীবনের সাথে এই কারণে কি বলা হচ্ছে, ভূগোলের সম্পর্ক বেসিক্যালি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঠিক আছে, ওকে। এখন একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছ, এই জায়গায় বলা হচ্ছে যে গ্রিক ভূগোলবিদ নাম কি, ইরাটোস্থেনিস। কি নাম, ইরাটোস্থেনিস। সর্বপ্রথম মানে হচ্ছে এই যে জিওগ্রাফি ওয়ার্ডটা, ঠিক আছে, এই যে জিওগ্রাফি ওয়ার্ডটা সর্বপ্রথম তিনি হচ্ছে ব্যবহার করেছিলেন। সো এমসিকিউতে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসে না, যে এমসিকিউতে হচ্ছে যে জিওগ্রাফি শব্দটা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন। সো ঠিক একই রকম কি এই যে ইরাটোস্থেনিস তিনি সর্বপ্রথম জিওগ্রাফি ওয়ার্ডটা ব্যবহার করেছিলেন। সো তাহলে জিওগ্রাফি শব্দের অর্থটা কি সেটাও একটু জানা দরকার। সেগুলো তোমরা পড়ে এসেছো তাই না, তারপরেও এতদিন এত মাস আগে পড়েছো, সো তোমরা যেন ভুলে না যাও সেই জন্য আরেকবার একটু মনে করাচ্ছি। ওকে, সো জিও শব্দের অর্থ কি, ভূপৃষ্ঠ বা পৃথিবী। ঠিক আছে, জিও শব্দের অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে কি, বর্ণনা। সো তার মানে কি, পৃথিবীর বর্ণনা সামথিং কিছু একটা হবে, এইটাই জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা, অর্থাৎ পৃথিবীটা দেখতে কিরকম, পৃথিবীর মধ্যে কি কি আছে, এই সকল বিষয়ে বর্ণনা করা হয় কোথায়, যে আমাদের জিওগ্রাফিতে। ওকে, জিওগ্রাফিতে এই সকল কিছু বর্ণনা করা হয়ে থাকে। আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টরা কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে, যারা এখনো যুক্ত হও নাই তাদের কমেন্ট দেখলে কিন্তু বুঝতে পারবা। যেমন তাসমিন মায়াকে দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মায়া। সব ফ্রেন্ডদেরকে হচ্ছে কি মেনশন করে জানিয়ে দাও যে হচ্ছে ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে আমাদের জিওগ্রাফি ফার্স্ট পেপারে, এবং একই সাথে ক্লাসটা শেয়ার করে দাও যেন তোমার প্রোফাইলে থেকে যায়, এবং যখনই প্রয়োজন হবে যেন প্রোফাইল থেকেই ক্লাসটা করে ফেলতে পারো। ঠিক আছে, ওকে। সো জিওগ্রাফি জিনিসটা কি, এই জিনিসটা তো আমরা এতটুকু ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে জানাও তো যে ভাইয়া জিওগ্রাফি জিনিসটা কি, এইটা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি, আর কোনো কনফিউশন নাই। একটু জানাও তো কমেন্ট করে, তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি, দেখি কার কাছে জিওগ্রাফি বলতে কি বোঝায় এই জিনিসগুলো তোমরা কে ক্লিয়ার হয়েছো। ওকে, ভেরি গুড। রাকিবুল যুক্ত হয়েছে আমাদের সাথে, লিখেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফাইজা হচ্ছে তার বন্ধুদেরকে মেনশন দিচ্ছে, ভেরি গুড। ওকে, ক্লিয়ার। সো এখন তাহলে আমাদের একটু দেখা দরকার যে জিওগ্রাফি, এই যে জিওগ্রাফিটা, এই জিওগ্রাফির যাত্রা শুরু হয় কবে থেকে, তাই না? সো এখানে বলা হচ্ছে যে আধুনিক যে ভূগোল, ঠিক আছে, আধুনিক ভূগোলটা কি, আমাদের যে আধুনিক ভূগোল রয়েছে সেইটা যাত্রাটা শুরু হয় আমাদের ঊনবিংশ শতাব্দীতে জার্মানির দুইজন পণ্ডিত আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটারের নেতৃত্বে। সো দুইজন কি
দুইজন পণ্ডিতের নেতৃত্বে হচ্ছে আমাদের এই আধুনিক যে ভূগোল, সেই ভূগোলের যাত্রাটা শুরু হয়। এখন এই ভূগোল জিনিসটা কি, অর্থাৎ তারা যেহেতু হচ্ছে একদম পায়োনিয়ার আধুনিক ভূগোলের, সো তাদের মতে আসলে ভূগোল জিনিসটা কি। যেমন হামবোল্ট এই জায়গায় বলছেন যে প্রকৃতির সাথে, কিসের সাথে ভাইয়া? প্রকৃতির সাথে। প্রকৃতির মধ্যে কি আছে? নদী নালা, তারপর হচ্ছে গাছপালা, বায়ুমণ্ডল, সকল কিছু। সো এই যে প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞানটাই হচ্ছে আমাদের ভূগোল, যাতে হচ্ছে পৃথিবীতে পাওয়া সকল কিছুর অধ্যয়ন এবং বর্ণনা করা হয়। অর্থাৎ পৃথিবীতে আমরা যা যা দেখি এগুলো হচ্ছে আমরা পড়াশোনা করব এবং এগুলো নিয়ে হচ্ছে কি আমরা ডিটেলসে আলোচনা করব। এগুলো বর্ণনা করা হয় কোথায়? ভূগোল সাবজেক্টটাতে। ওকে, ভূগোল সাবজেক্টটাতে এটা বর্ণনা করা হয়ে থাকে। ওকে, সো এখন হামবোল্ট তো এটা বললো। এরপর আরেকজন প্রখ্যাত ভূগোলবিদ যার নাম হচ্ছে ডাডলি স্ট্যাম্প, তিনি বলেন পৃথিবী ও তার অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। সো একটা জিনিস কিন্তু কমন, তাই না? একটা জিনিস কমন না? সেটা হচ্ছে যে আমাদের, দেখো তোমাদের কাইব ভাই কিন্তু চলে আসছে, ঠিক আছে, যে জিওগ্রাফিতে বা ভূগোলে আমাদের কোন রাইটারের বই কিনবো। সো রাইটারের বই, যেই রাইটারের বইগুলো পড়বো সেগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক কমিউনিকেশন হয়েছে। কোথায়? আমাদের যে গ্রুপটা আছে, সো গ্রুপটাতে কিন্তু নজর রাখতে হবে, ফাঁকিবাজি করা যাবে না। কাইব ভাই খুব সময় ফাঁকিবাজি করেছিল, এ কারণে ভুলে গিয়েছে। যাই হোক, চলো আমরা হচ্ছে আমাদের পড়াশোনায় ফেরত আসি। সো আমরা যেই বিষয়টা বলছিলাম যে আসলে ভূগোল যেই বিষয়টা, এই ভূগোল বিষয়ের মধ্যে কোন জিনিসটা বেসিক্যালি কমন একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, পৃথিবী, প্রকৃতি, তাই না? সো ভূগোলের সাথে সবচেয়ে বেশি কানেকশন কিসের রয়েছে? পৃথিবী এবং প্রকৃতির। ওকে, সো পৃথিবী এবং প্রকৃতি এবং তার যে অধিবাসী আছে তাদের নিয়ে আলোচনাটা করাই হচ্ছে বেসিক্যালি ভূগোলের কাজ। ঠিক আছে, ভূগোলের কাজ। ওকে, এখন বলা হচ্ছে ভাইয়া রিচার্ড হার্টসন এর মতে ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ, যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণী হলো ভূগোল। সো ওই যে হার্টসন রয়েছে, তিনি বলছেন যে ভূপৃষ্ঠ তো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাই না? সো এই যে পরিবর্তন হচ্ছে পরিবর্তনশীল বৈশিষ্ট্যের, সো পরিবর্তন হওয়ার মানে কি? এর বৈশিষ্ট্যও পরিবর্তিত হবে। সো বৈশিষ্ট্যগুলো যেহেতু পরিবর্তিত হচ্ছে, এই যে পরিবর্তনশীল বৈশিষ্ট্য, এগুলোর যথাযথ, যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত যে বিবরণ, ঠিক আছে, অর্থাৎ এইটাকে নিয়ে হচ্ছে সায়েন্টিফিক্যালি আলোচনা করা হবে, সেই ব্যাপারটাই হচ্ছে আমাদের ভূগোল। সো তার মানে পৃথিবীর পরিসরে স্থান ও কালের ভিত্তিতে, স্থান ও কালের ভিত্তিতে অর্থাৎ জায়গা এবং একই সাথে কি সময়, স্থান ও কালের ভিত্তিতে মানুষ ও পরিবেশের সম্পর্ক। দেখো কাদের মধ্যে সম্পর্ক বলা হচ্ছে? মানুষ এবং পরিবেশের মধ্যে। এই যে আমরা যারা মানুষ রয়েছি, মানুষ এবং একই সাথে পরিবেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে যেইখানে আলোচনা করা হয় সেটাকে আমরা কি বলছি? সেইটাকে আমরা বলছি হচ্ছে ভূগোল। কি বলছি ভাইয়া? ভূগোল বলছি। সো ভূগোলের কনসেপ্ট নিয়ে আশা করি আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকার কথা না। সো এরপর থেকে পুরো এন্টায়ার লাইফে ভূগোল জিনিসটা কি, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন থাকবে বলো তো? কারো কি কোনো ধরনের কনফিউশন থাকবে বলো তো? দ্রুত জানাও, ভূগোল জিনিসটা কি, এটা নিয়ে কি কারো কোনো ধরনের কনফিউশন থাকবে? সামিরা জিজ্ঞেস করেছে এটা কোন ক্লাস? এটা হচ্ছে আমাদের জিওগ্রাফি ফার্স্ট পেপারের ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের জিওগ্রাফি ফার্স্ট পেপারে একটা ক্লাস। ওকে ওকে, সো একটু কমেন্টে জানাও এবার দেখি যে হচ্ছে ভূগোল নিয়ে এরপর থেকে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে কিনা, দেখি কনফিউশন থাকবে আর কোনো? ওকে, ভেরি গুড, তানহা জানিয়ে দিয়েছে কোনো কনফিউশন থাকবে না, ভেরি গুড। ফাইজাও বলছে কোনো কনফিউশন থাকবে না, ভেরি ভেরি গুড। সো ভূগোল কি এখন তো আমরা দেখলাম, তাহলে এই ভূগোলটাকে আমরা আসলে কিভাবে ভাগ করব? ঠিক আছে, ভূগোল বিষয়টাকে আমরা কিভাবে ভাগ করব, ঠিক আছে? সো বলা হচ্ছে গ্রিক পণ্ডিত যারা রয়েছেন তারা হচ্ছে প্রথম ভূগোলের যে পার্থক্যগুলো আছে সেগুলো লক্ষ্য করেন, ঠিক আছে? প্রাকৃতিক ও মানব যে বিষয়গুলো আছে, বিষয়গুলোর মধ্যে পার্থক্য তারা লক্ষ্য করেন, ঠিক আছে? পার্থক্য লক্ষ্য করেন। সো লক্ষ্য করার মাধ্যমে তারা ভূগোলকে কয়টা ধারায় বিভক্ত করেন? দুইটা ধারায় বিভক্ত করে ফেলেন। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, ঠিক আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা কি প্রাকৃতিক ভূগোল, ঠিক
ঠিক আছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের মানব ভূগোল। সো আমরা এই প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করছি। কি নিয়ে আলোচনা করছি? প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করছি, যেটার নাম দেওয়া হয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি। ঠিক আছে, অর্থাৎ তুমি হচ্ছে দেখতে পারবা, ধরতে পারবা, এই যে পৃথিবীর যে হচ্ছে ভূমি পৃষ্ঠ বা পৃষ্ঠটা রয়েছে সেটাকে দেখতে পাচ্ছ না, ধরতে পারছো তো। সো এই যে ফিজিক্যাল জিওগ্রাফি, যেগুলোকে তুমি চোখে দেখতে পারো বা হচ্ছে ধরতে পারছো, সেগুলোর কথা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, একজন প্রশ্ন করেছো ভাইয়া এটা কাদের ক্লাস? এটা হচ্ছে আমাদের এইচএসসিতে যারা রয়েছে, ঠিক আছে, তাদের জিওগ্রাফি সাবজেক্টের ক্লাস। ওকে, জিওগ্রাফি সাবজেক্টের ক্লাস, বুঝতে পেরেছো? ওকে, ভেরি গুড। সো চলো সামনের দিকে আগাই। এখন এই প্রাকৃতিক ভূগোলটা নিয়ে হচ্ছে আমরা আজকে পুরো আলোচনাটা করব। ওকে, পুরো আলোচনা কি নিয়ে করব? প্রাকৃতিক ভূগোল নিয়ে। এখন দেখো কি বলা হচ্ছে, একজনের ছবি দেখতে পাচ্ছি। সো প্রাকৃতিক ভূগোলের সংজ্ঞাটা তাহলে এখন জানা দরকার, যে প্রাকৃতিক ভূগোল জিনিসটা কি, তাই না ভাইয়া? প্রাকৃতিক ভূগোল জিনিসটা কি? সো ভূগোল শাস্ত্রের যে অংশটা পাঠ করলে পৃথিবীর জন্ম, অর্থাৎ কিভাবে পৃথিবী আমাদের সৃষ্টি হয়েছিল, কিভাবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, এরপর পাহাড় পর্বত, সমুদ্র, বায়ুমণ্ডল, দেখো একটু আগে কি বললাম যে হচ্ছে প্রকৃতি। সো এই প্রকৃতির অংশগুলো কি তোমরা দেখতে পাচ্ছ না, যে পাহাড় পর্বত, সমুদ্র, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, এই প্রত্যেকটা বিষয় কি, প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের প্রকৃতির অংশ। যার কারণে বলা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমরা যেই শাস্ত্র পাঠ করলে জানতে পারবো, সেইটাকে আমরা কি বলবো? প্রাকৃতিক ভূগোল বলবো। সেটাকে কি বলবো? প্রাকৃতিক ভূগোল বলবো। ওকে, সেটাকে আমরা বলবো প্রাকৃতিক ভূগোল। ঠিক আছে, মেহতাব প্রশ্ন করেছে ভাই ক্লাসটা কি এইমাত্র স্টার্ট হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা হচ্ছে এই 15 মিনিটের মতো শুরু হয়েছে। সো অনেক কিছুই মিস করে ফেলেছো, এরকম কিছু না, আমরা ভূগোল জিনিসটাকে এটা জানার চেষ্টা করছি। সো এরপর সামনের দিকে আগাবো ধীরে ধীরে। এখন আমরা আছি প্রাকৃতিক ভূগোলের অংশটাতে। সো দ্রুত হচ্ছে বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে আলোচনা করছি আমাদের জিওগ্রাফি ফার্স্ট পেপারে। সো নিচে আমরা হচ্ছে কি কয়েকজন ভূগোলবিদদের হচ্ছে সংজ্ঞা দেখবো, যে হচ্ছে প্রাকৃতিক ভূগোল বলতে তারা কি বোঝেন। সো আর্থার হোমস বলছেন যে প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনাই হলো প্রাকৃতিক ভূগোল, যেখানে ভূপৃষ্ঠের বন্ধুরতা, সাগর ও মহাসাগর এবং বায়ুমণ্ডল আলোচনার জন্য বিবেচনা করা হয়। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি, যে হচ্ছে ভূপৃষ্ঠের ধরো হচ্ছে উঁচু নিচু যে জায়গাগুলো রয়েছে, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান, এবং হচ্ছে সাগর, মহাসাগর এবং বায়ুমণ্ডল, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোল। ঠিক আছে, সো ভালো মতো একটা জিনিস নোট করো, সেটা হচ্ছে কিছু বিষয় আমরা পাচ্ছি। একটা হচ্ছে ভূপৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠ। দ্বিতীয়ত কি পাচ্ছি? সাগর, মহাসাগর। ঠিক আছে, ভূপৃষ্ঠ পাচ্ছি, সাগর, মহাসাগর পাচ্ছি, এবং এর পাশাপাশি আরেকটা বিষয় তোমরা দেখবা যে হচ্ছে বায়ুমণ্ডল। সো তিনটা জিনিস একটু মাথায় রাখো এবং নোট করে রাখো, যে হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সাথে এই তিনটা জিনিস আমরা হচ্ছে রিলেট করব। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা রিলেট করব। সো এই তিনটা জিনিস একটু খাতায় লিখে রাখো। সবাই কি লিখেছো? জানাও তো, সবাই কি লিখেছো? ওকে, ভেরি গুড। এরপর আমাদের যে আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি আছে, সেখানে প্রাকৃতিক ভূগোলকে কি বলা হয়েছে, যে পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব সম্পর্কিত বিষয়াবলীর বিজ্ঞানসম্মত, মানে হচ্ছে ধরো তোমার মন চাইলো তুমি বলে দিলে যে হচ্ছে বায়ু দেখতে হচ্ছে এরকম, ভূপৃষ্ঠ দেখতে হচ্ছে এরকম না, তোমার বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক ওয়েতে যখন তুমি হচ্ছে এটাকে ব্যাখ্যা করবা, তখনই সেটা আমাদের প্রাকৃতিক ভূগোলের অংশ হবে। ঠিক আছে, তখনই সেটা প্রাকৃতিক ভূগোলের অংশ হবে। সো সায়েন্স মানে এই যে আমাদের প্রাকৃতিক ভূগোল, এই প্রাকৃতিক ভূগোলটাও কিন্তু সায়েন্সের একটা পার্ট। ঠিক আছে, তো বুঝতেই পারছো বিজ্ঞানসম্মত কি পার্ট হচ্ছে আমাদের এই প্রাকৃতিক ভূগোল। আবার কার্ল ডিটার বলেন যে হচ্ছে প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা। তার মানে এইটা নিশ্চিত যে হচ্ছে প্রাকৃতিক ভূগোল জিনিসটা হচ্ছে সায়েন্টিফিক কোনো একটা কিছু, তাই না? সায়েন্টিফিক কোনো কিছু। সো এই শাখায় পৃথিবীর সমস্ত অবয়ব, অর্থাৎ যা যা আছে পৃথিবীতে, বৈচিত্র্য ও
ও সম্পর্ক সহ একটা স্বতন্ত্র বিষয়, অর্থাৎ সে একা আর একটা বিষয় হিসেবে এখানে কি নিজেকে বিচার করে, যেই জায়গায় পৃথিবীর বিভিন্ন বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয়। ঠিক আছে, পৃথিবীর বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সো প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন যে হচ্ছে আমাদের রাইটাররা আছেন, বিভিন্ন যে হচ্ছে আমাদের ভূগোল আমাদের কি বিভিন্ন পণ্ডিত যারা রয়েছেন, তাদের বিভিন্ন কি সংজ্ঞাগুলো কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। সেই সংজ্ঞাগুলো সবাই একটু মনে রাখার চেষ্টা করবা, ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, সো এতটুকু অংশ কি আমরা বুঝতে পেরেছি সবাই? ভাইয়েরা বলো তো একটু কমেন্ট করে, যতটুকু পর্যন্ত আমরা এতক্ষণ পড়লাম এই অংশগুলো কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু কমেন্ট করে জানাও দেখি। এবং ক্লাসের এই পর্যায়ে আমাদের যারা যারা আছো জিওগ্রাফি সাবজেক্টটা নিয়েছো, সবাই কি হচ্ছে ক্লাসে জয়েন করেছে কিনা তোমাদের বন্ধু বান্ধবদেরকে দেখো তো। ধরো একদিন ক্লাসে না গেলে কি করো তোমরা, বন্ধু বান্ধবদের খোঁজার চেষ্টা করো না যে ওর কি হয়েছে, ঠিক তেমনি একটু খোঁজ নাও যে হচ্ছে সবাই কি ক্লাসে আছে কিনা। আর যদি না থাকে দ্রুত এক্ষুনি হচ্ছে তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ঠিক আছে, এক্ষুনি ফ্রেন্ডদেরকে মেনশন দাও যে ভাইয়ার ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে, দ্রুত যেন তারা হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলে, ঠিক আছে। আর ক্লাসটা শেয়ার করে দাও যেন পরবর্তীতেও তোমরা ক্লাসটা করতে পারো, ঠিক আছে, বুঝতে পেরেছ? অবয়ব মানে হচ্ছে বেসিক্যালি চেহারা, ঠিক আছে। ধরো বলে না যে হচ্ছে আমি একটা অবয়ব দেখতে পেলাম, অর্থাৎ কোনো একটা কিছুর চেহারার মতো দেখতে পেলো, ঠিক আছে। সো ভূপৃষ্ঠের এই যে পৃথিবীর যে সমস্ত চেহারাটা রয়েছে, ওকে, সো সেই ভূপৃষ্ঠের বিভিন্ন বিষয়বস্তু বা হচ্ছে চেহারার কথা এখানে বলা হচ্ছে, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, ভেরি গুড। সো চলো সামনের দিকে আগাই, ঠিক আছে। মেহতাব আশা করি বুঝতে পেরেছো। ওকে, সো এখন প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি ও পরিসরটা সম্পর্কে আমরা দেখব বা আলোচনা করব। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি এবং পরিসর, অর্থাৎ এটা কতটুকু জায়গা নিয়ে আলোচনা করে এবং এটা দেখতে কীরকম, ঠিক আছে, এইটা দেখতে কীরকম এবং এটা কোন কোন বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আমাদের কি আলোচনা করে থাকে। সো প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি জিনিসটা কি, যে হচ্ছে প্রকৃতির দেওয়া উপাদানগুলো যেগুলো আছে, ঠিক আছে, প্রকৃতির দেওয়া যে উপাদানগুলো আছে, প্রকৃতিতে আমরা যে উপাদানগুলো দেখি সেগুলো নিয়ে আলোচনা করা। তো বুঝতেই পারছি যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি হচ্ছে প্রকৃতির মধ্যে যে আমাদের উপাদানগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। ওকে ফাইন। এখন প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি যেটা আছে সেটা কিন্তু সবসময় পরিবর্তন এবং পরিবর্ধন হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ ধরো আজকে থেকে 100 বছর আগে কিংবা হচ্ছে 500 বছর আগে কিংবা ধরো হচ্ছে আমাদের 1000 বছর আগে পৃথিবী দেখতে যেরকম ছিল এখনও কি দেখতে একই রকম বলো তো? এখনও দেখতে কিন্তু একই রকম না। সো এই যে পৃথিবীর যে প্রকৃতি বা স্ট্রাকচারটা, এটা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাই না? সো এই কারণে বলা হচ্ছে যে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি সব সময় হচ্ছে পরিবর্তন হচ্ছে এবং পরিবর্ধন হচ্ছে, যে বৃদ্ধি পাচ্ছে এর যে এলাকাটুকু সেগুলো হচ্ছে বা স্টাডি করার যে হচ্ছে জায়গাটুকু সেগুলো প্রতিনিয়ত হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। ওকে, আচ্ছা। সো এইটার প্রভাবটা আমরা কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই হচ্ছে আমাদের যে জীবজগৎ রয়েছে, ঠিক আছে। ধরো পৃথিবীতে কোনো একটা কিছু ঘটেছে, সেটার প্রভাব কার উপর পড়বে? স্বাভাবিক জীবজন্তুর উপর এসেই তো পড়বে। সো এই কারণে বলছে যে হচ্ছে আমাদের প্রাকৃতিক যে ভূগোল রয়েছে সেটা যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে সেটার প্রভাব কিন্তু আমাদের উপরেই এসেই পড়বে, ঠিক আছে, আমাদের উপরে এসেই পড়বে। সো প্রাকৃতিক ভূগোল আবহাওয়া ও জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী, জলরাশি এবং ভূমিরূপের স্থানিক ধরন অধ্যয়ন করে। অর্থাৎ বলা হচ্ছে যে এই যে আমাদের প্রাকৃতিক ভূগোলটা আছে এইটা বেসিক্যালি হচ্ছে কি কি কোন কোন বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করে। দেখো আবহাওয়া থেকে শুরু করে মাটি, মৃত্তিকা মানে কি বেসিক্যালি মাটি, ঠিক আছে, মাটি, উদ্ভিদ, প্রাণী, জলরাশি, তারপর হচ্ছে ভূমিরূপের যে স্থানিক যে আমাদের কি স্থানিক ধরনগুলো রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করে থাকে, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করে থাকে, বুঝতে পেরেছ? আচ্ছা, সো প্রাকৃতিক ভূগোল কি কি নিয়ে আলোচনা করে, এর বিস্তার কতটুকু, আরও ডিটেলস আমরা জানবো। তো এইচএসসি লাইফে তো আমি তোমাদেরকে বললাম যে হচ্ছে শুধুমাত্র ঝাপসা ঝাপসা নলেজ নিলে কিন্তু আমরা এইচএসসিতে ভালো করতে পারবো না। এইচএসসির পরেই আমরা কি শিখবো? এইচএসসির পরে তো আমরা চলে যাবো হচ্ছে ইউনিভার্সিটিতে। তো ইউনিভার্সিটি জিনিসটা কি, যে হচ্ছে অনেক ব্যাপক আকারে তুমি হচ্ছে
জ্ঞান আহরণ করবা বা হচ্ছে আরো ডিটেলসে হচ্ছে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বা। সো কেউ যদি জিওগ্রাফি নিয়ে পড়ো, তার তো জিওগ্রাফির যে হচ্ছে আমাদের প্রকৃতি বা হচ্ছে জিওগ্রাফির যে পরিবেশগুলো আছে সেগুলো নিয়ে একটা ভালো ধারণা থাকতে হবে, তাই না? সো এই ধারণাগুলোর জন্যই হচ্ছে আমরা শুধুমাত্র ঝাপসা ঝাপসা দেখবো না, আমরা একদম ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে রাকিবুল ভাইয়া, জলরাশি সম্পর্কে আমরা আসবো, সামনেই আসবো। তুমি জাস্ট যেই অংশটুকু পড়াচ্ছি তুমি সাথে আছো কিনা এবং বুঝতে পারছো কিনা সেটা জানাবা। ওকে, আমরা ডিটেলসে সবগুলো আলোচনা করব, টেনশন নেই। এখন প্রাকৃতিক ভূগোলের যে প্রকৃতি সেটা কি বলা হচ্ছে যে প্রাকৃতিক ভূগোল হচ্ছে একটা পরিপূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান। ঠিক আছে, যে এটা হচ্ছে শুধুমাত্র প্রকৃতির যে বিষয়গুলো আছে সেইগুলাই সায়েন্টিফিক্যালি হচ্ছে কি আলোচনা করে থাকে। এখন প্রাকৃতিক ভূগোল পৃথিবীর উৎপত্তি আর বিবর্তন, অর্থাৎ পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছে, এরপর কিভাবে চেঞ্জেস আসলো, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হচ্ছে আমাদের কি ভূগোল বা হচ্ছে প্রাকৃতিক ভূগোল। ঠিক আছে, সো প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে পৃথিবী কিভাবে হচ্ছে উৎপত্তি হয়েছে এবং এর যে বিবর্তনটা কিভাবে আমাদের চেঞ্জেসগুলো আসছে, এই বিষয়গুলো হচ্ছে আমরা প্রাকৃতিক ভূগোল থেকেই জানতে পারি। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে আমরা কি কি জানতে পারি এই বিষয়গুলো আমরা এখন দেখছি। এরপর বলা হচ্ছে প্রাকৃতিক ভূগোল হচ্ছে মহাবিশ্বের অন্যান্য অংশ এবং জ্যোতিষ্কের সাথে। সো এই যে মহাবিশ্বে তো শুধুমাত্র যে আমরা গ্রহ আমাদের পৃথিবী আছে এরকম তো না, আরো অনেক গ্রহ নক্ষত্র তো আছে। সো মহাবিশ্বের হচ্ছে অন্যান্য যে অংশগুলো আছে এবং জ্যোতিষ্কগুলো আছে এইগুলোর সাথে যে সম্পর্ক আমাদের যে হচ্ছে পৃথিবীর যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোও কিন্তু আমাদের এই প্রাকৃতিক ভূগোল কি করে থাকে, প্রাকৃতিক ভূগোল বিশ্লেষণ করে থাকে যে কি কি সম্পর্ক আছে। ঠিক আছে, কি কি সম্পর্ক আছে, বুঝতে পেরেছ? সো এরপর বলা হচ্ছে যে পৃথিবীর আকার আকৃতি। সো অনেকে আমরা বলি যে পৃথিবী দেখতে হচ্ছে ডিম্বাকৃতির, অনেকে বলি যে পৃথিবী দেখতে হচ্ছে কমলা লেবুর মতো, অনেকে দেখতে বলি যে হচ্ছে পৃথিবী দেখতে সম্পূর্ণ গোল, অনেকে বলি যে না পৃথিবী একটু চ্যাপ্টা আছে। সো এই যে পৃথিবীর আকার আকৃতি নিয়ে যে কনফিউশনগুলা, ঠিক আছে, পৃথিবীর আকার আকৃতি নিয়ে যে কনফিউশনগুলা, সেই কনফিউশনগুলা আমরা কিন্তু দূর করে ফেলতে পারবো কিসের মাধ্যমে, এই প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে। ঠিক আছে, প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে এই কনফিউশনগুলো আমরা কিন্তু দূর করতে পারবো। আচ্ছা, এগুলো হচ্ছে একদম মুখস্থ করার কিছু না ভাই, আমি কখনো বলি না যে তুমি মুখস্থ করে ফেলো। তুমি যদি বুঝে পড়ো প্রাকৃতিক ভূগোল জিনিসটা কি, এইটা যদি তুমি বুঝতে পারো, তুমি ডিটেলসে হচ্ছে লিখতে পারবা যে এটা প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বলতে কি বোঝায়। ঠিক আছে, সো মুখস্থ করার চিন্তা বাদ দিয়ে দাও, বোঝার চেষ্টা করো যে প্রাকৃতিক ভূগোল জিনিসটা কি, তাহলেই তুমি হচ্ছে সবকিছু লিখে ফেলতে পারবা নিজে থেকে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, এখন বলা হচ্ছে কি যে আকার আকৃতি, স্থানাঙ্ক প্রভৃতি বিশ্লেষণ করা কিসের কাজ, প্রাকৃতিক ভূগোলের কাজ। সো দেখতে পাচ্ছি পৃথিবীর আকার আকৃতি এবং যে স্থানাঙ্ক আছে সেইগুলা হচ্ছে বিশ্লেষণ করাও হচ্ছে আমাদের এই প্রাকৃতিক ভূগোলের কাজ। কিসের কাজ? প্রাকৃতিক ভূগোলের কাজ। ওকে, এরপর বলা হচ্ছে যে পৃথিবীর যে আকার আকৃতি আমরা তো দেখলাম, এরপর এটা পরিমাপ করা, পৃথিবীর গতি, তার প্রভাব, পৃথিবীর উৎপত্তি, ক্রমবিকাশ, এই যে সকল কিছু আছে এগুলো ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি। সো এগুলো তো আমরা দেখতেই পেলাম যে প্রাকৃতিক ভূগোলের অংশ। এর পাশাপাশি ভূপ্রকৃতি, জলবায়ু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অংশ, জলবায়ু কিংবা প্রাকৃতিক উদ্ভিদ ও প্রাণীর বন্টন অনুসারে পৃথিবীকে কতিপয় প্রাকৃতিক পরিমণ্ডলে যে বিভক্ত করে বর্ণনা করা। ঠিক আছে, ধরো পৃথিবীর সকল জায়গায় সকল উদ্ভিদ দেখবা জন্মায় না, ঠিক আছে, আবার সকল জায়গায় সকল প্রাণীও থাকে না। ঠিক আছে, প্রাণীও থাকে না। সো এই যে প্রাকৃতিক যে বিভিন্ন উদ্ভিদ আর প্রাণীর যে বন্টন, সেই বন্টন অনুসারে যে পৃথিবীর যে হচ্ছে বিভিন্ন কি পরিমণ্ডল আছে, সেই পরিমণ্ডলগুলোকে ভাগ করে সেগুলোকে বর্ণনা করা, এইগুলো হচ্ছে আমাদের কিসের কাজ, আমাদের প্রাকৃতিক ভূগোলের অন্যতম একটা বৈশিষ্ট্য। কি অন্যতম একটা বৈশিষ্ট্য? ঠিক আছে, প্রাকৃতিক ভূগোলের অন্যতম একটা বৈশিষ্ট্য। এর পাশাপাশি প্রাকৃতিক ভূদৃশ্যের যে ধরন আছে এবং কার্যকারণগুলো আছে, এগুলো আমাদের প্রাকৃতিক ভূগোল বিশ্লেষণ করে থাকে। টেনশন নেওয়ার কারণ নাই, আমি জানি অনেকেরই এখন কনফিউশন আসবে যে ভাইয়া এত বিষয়গুলা কিভাবে মনে রাখবো, তাই না? মাথায় তো আসতেই পারে যে ভাই এগুলো আসলে কিভাবে মনে রাখবো, টেনশন আসতে পারে না? টেনশন নিও না, এই প্রাকৃতিক ভূগোল যেগুলো আছে, প্রাকৃতিক ভূগোলের আমাদের যে এই যে বিষয়গুলো আছে,
এগুলো তো আমরা জাস্ট দেখলাম যে কি কি বিষয় নিয়ে আলোচনা করে। যখন আমরা এক্সাম্পলে যাব, সামনেই হচ্ছে এক্সাম্পল দেখব, সো এক্সাম্পলগুলো দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এই অংশটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে জানো, যে প্রাকৃতিক ভূগোলের যে প্রকৃতি আছে, ঠিক আছে, প্রাকৃতিক ভূগোলের যে প্রকৃতিটা আছে সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা ভাইয়া একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও। এরপর আমরা প্রাকৃতিক ভূগোলের পরিসরটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, বুঝতে পেরেছ? অর্থাৎ প্রকৃতিতে, এই যে আমাদের প্রকৃতিতে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে বিশ্লেষণ করা এবং বর্ণনা করা হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের কাজ, ঠিক আছে। ওকে, ভেরি গুড, ভেরি ভেরি গুড, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা সামনের দিকে আগাই। এখন এই যে প্রাকৃতিক ভূগোল, এর পরিসরটা কতটুকু, অর্থাৎ এর যে বিস্তার কতটুকু, কোন কোন বিষয় নিয়ে এগুলো আলোচনা করে। প্রাকৃতিক ভূগোলের প্রকৃতির বিভিন্ন বিষয়ের বিশ্বব্যাপী বিস্তারকে প্রাকৃতিক ভূগোলের পরিসর বলা হয়। সো অনেক সময় দেখবা কি ক নাম্বারের প্রশ্ন আসে না, তোমাদের তো সৃজনশীল লিখতে হয়, সো ক নাম্বারের প্রশ্নে সংজ্ঞা দিয়ে দেয়, তাই না? ক নাম্বারের সংজ্ঞা বা কোনো ইনফরমেশন, এগুলো তো জিজ্ঞেস করে। তো সংজ্ঞা বা ইনফরমেশনগুলো যদি পারতে চাও ভালো মতো, ক্লাসগুলো কিন্তু ভালো মতো করতে হবে, ক্লাসেই দেখাই দিব যে হচ্ছে কোন কোন সংজ্ঞাগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে। সো বলা হচ্ছে প্রাকৃতিক ভূগোল কি, ভূগোলের বিভিন্ন আমাদের যে হচ্ছে প্রকৃতির যে বিভিন্ন বিষয়ব্যাপী বিস্তার আছে, সেই বিস্তারকে প্রাকৃতিক ভূগোলের পরিসর বলা হয়ে থাকে, অর্থাৎ কতটুকু জায়গা এগুলো দখল করে থাকে, ঠিক আছে। এখন এই প্রাকৃতিক ভূগোল যেটা রয়েছে, এটার পরিসরটা কতটুকু, যে ভূমিরূপ বিদ্যা বা ভূত্বক পরিচয় বিদ্যা, এই যে আমরা পৃথিবীতে দাঁড়িয়ে আছি, আমি মাটির উপর দাঁড়িয়ে আছি, তোমরা হয়তো বা কেউ কেউ শুয়ে শুয়ে ক্লাস করছো, কেউ বসে ক্লাস করছো, কিংবা কেউ দাঁড়িয়ে ক্লাস করছো। সো যে যেখান থেকে যেভাবেই ক্লাস করছো, কোথাও না কোথাও তো আছো। সো এই যে ভূপৃষ্ঠ বা ভূত্বক এবং ভূমি যে রূপটা, যে সবাই কিন্তু ধরো হচ্ছে কেউ হয়তো পাহাড়ে বসে ক্লাস করতেছো, সো কেউ বা সমতলে বসে ক্লাস করতেছো। সো এই যে ভূমি, বিভিন্ন ভূমির রূপ, সো এই ভূমিরূপ বিদ্যা, জলবায়ু বিদ্যা, আমাদের জলবায়ু বিদ্যা, ধরো হচ্ছে আবহাওয়া, যে ধরো আমি এই জায়গায় ক্লাস করাচ্ছি, আমার বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে, বা হচ্ছে হয়তো অনেক গরম, কিংবা অনেক ধরো হচ্ছে কি একটু ঠান্ডা। সো ঠিক একই সময়ে অন্য জায়গায় কেউ হয়তো বা প্রচুর হচ্ছে কি প্রচুর বৃষ্টির মধ্যে আছে, কিংবা হচ্ছে প্রচুর গরমের মধ্যে আছে। সো আবহাওয়া ডিফারেন্ট হতে পারে। সো এই যে বিষয়গুলা, এই জলবায়ু সম্পর্কিত বিষয়গুলো, জলবায়ুবিদ্যা এবং সমুদ্রবিদ্যা, সাগর, মহাসাগর, নদ নদী এবং জীবমণ্ডল, এই যে বিষয়গুলো আছে, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, ঠিক আছে, মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে তোমাদেরকে তিনটা বিষয় সম্পর্কে আমি মনে রাখতে বলছিলাম না শুরুতে, ক্লাসের শুরুতে, যে এই যে সমুদ্র, তারপর জলবায়ু, ভূত্বক। এখন বুঝতে পেরেছো যে কেন তিনটা বিষয়ের কথা বললাম। এই যে তিনটা বিষয় এবং একই সাথে জীবমণ্ডল, এই চারটা বিষয় হচ্ছে আমাদের ভূগোলের পরিসর, ঠিক আছে। ক্লাসের শুরুতে বলেছিলাম যে কয়েকটা বিষয় একটু মনে রাখো, এই কারণেই বলেছিলাম যে আমাদের ভূমিরূপ বিদ্যা কি, তারপর সমুদ্রবিদ্যা, তারপর জলবায়ুবিদ্যা এবং কি জীবমণ্ডল, এই চারটা বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিসর, ঠিক আছে। প্রাকৃতিক ভূগোলের পরিসর হিসেবে এই চারটা বিষয়কে গণ্য করা হয়ে থাকে, এই চারটা বিষয়কে গণ্য করা হয়ে থাকে। বুঝতে পেরেছ? ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা সবাই? ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা, ভেরি গুড। একজন প্রশ্ন করতেছে যে সমুদ্রে বসে কেউ ক্লাস করতেছো, করতেই পারে, হয়তো বা কেউ সমুদ্রে ঘুরতে গিয়েছে, সেখানে বসে ক্লাস করছে, তো সেটা তো সমস্যা না। সো কে কোথা থেকে ক্লাস করছে সেটা সমস্যা না, বিষয়টা হচ্ছে যে আমরা এক একজন হয়তো বা এক এক জায়গায় এক এক রকম ভূমিতে, বা হচ্ছে ধরো হচ্ছে কেউ সমুদ্রে থাকলে সেখানে থেকে ক্লাস করছে, কোনো সমস্যা নেই। বাট এই যে পৃথিবীর স্ট্রাকচারটা ডিফারেন্ট, এই ডিফারেন্ট স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করাই কি, স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করাই হচ্ছে আমাদের এই ভূগোলের কাজ। এবং এই চারটা বিষয় হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের পরিসর, ঠিক আছে, প্রাকৃতিক ভূগোলের পরিসর। ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, বই হচ্ছে তোমাদের, আমরা কিন্তু বইয়ের লিস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে, বইয়ের লিস্ট কিন্তু ইতিমধ্যে গ্রুপে পেয়ে যাবা। সো ইকোনমিক্স বলো, জিওগ্রাফি বলো, কিংবা হচ্ছে তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, সিভিক্স, তারপর হচ্ছে ধরো কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং,
ফিন্যান্স, এই যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু তোমরা কি তোমাদের আমাদের যে কমিউনিটিটা আছে সেই কমিউনিটিতেই হচ্ছে পোস্ট করে দেওয়া হয়েছে। সো বইয়ের লিস্টটা একটু দেখবা, কেউ যদি খুঁজে না পাও সমস্যা নেই, আমি হচ্ছে ক্লাসের শেষে একটা ভিডিও দিব, সেই ভিডিওর কমেন্টেও হচ্ছে এই পোস্টের লিঙ্ক দিয়ে দিব, ওকে, টেনশন নেই। আচ্ছা, সো এই যে পরিসরটা আগেই বলেছি যে প্রাকৃতিক ভূগোলের পরিসর নিয়ে আমরা 4টা বিষয়ে আলোচনা করব। সো এই 4টা বিষয়ের মধ্যে আমরা তো এখন জাস্ট জানলাম, সো এখন হচ্ছে আরও ডিটেলসে দেখব যে হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে কি কি আছে আসলে। এই যে ভূমিরূপবিদ্যার কথা আমরা বলছি, এই ভূমিরূপবিদ্যার মধ্যে আমাদের কি কি আছে, ঠিক আছে, ভূমিরূপবিদ্যার মধ্যে আমাদের কোন কোন বিষয়গুলো আছে এইগুলো এখন আমরা একটু দেখব, ঠিক আছে। যে এই শাখাটা পৃথিবীর যে অভ্যন্তরীণ অবস্থা, ঠিক আছে, পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা যে হচ্ছে ধরো আমাদের ভূমি, আমরা তো মাটির উপরে দাঁড়িয়ে আছি, এর নিচে কি আছে, অভ্যন্তরে কি আছে, সো পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা বা পৃথিবীর ভিতরে কি আছে, ঠিক আছে, পৃথিবীর ভিতরে কি আছে এই বিষয়গুলা। এর পাশাপাশি পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে বা পৃথিবীর উৎপত্তি, ভূ আলোড়ন যে হচ্ছে ভূপৃষ্ঠে ধরো হচ্ছে কোনো নাড়াচড়া করলো, এর পাশাপাশি ধরো হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রকার ভূমিরূপ এবং হচ্ছে নদ নদীর উৎপত্তি কোথা থেকে আসলো, এগুলো হচ্ছে যে ক্রমবিকাশ হচ্ছে, ঠিক আছে, ক্রমবিকাশ হচ্ছে। সো এই যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকে, ঠিক আছে। সো এই বিষয়গুলো নিয়ে কারা কাজ করে, আমাদের ভূমিরূপবিদ্যা, ঠিক আছে, ভূমিরূপবিদ্যার যে শাখাটা আছে এই শাখাতেই, ঠিক আছে, এই শাখাতেই আমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এক, পৃথিবীর ভিতরের যে অবস্থা, তার মানে ভূমির সাথে কানেক্টেড বিষয়গুলো হচ্ছে ভূমিরূপবিদ্যাতে পাওয়া যাবে, ওকে। সো ভূমির সাথে কানেক্টেড বিষয়গুলো কি, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি অর্থাৎ ভূমি, অর্থাৎ বা হচ্ছে ভূমির অভ্যন্তরীণ অবস্থা, ঠিক আছে, এবং পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থা যেহেতু আসে, পৃথিবী কোথা থেকে আসছে, পৃথিবীর উৎপত্তি, ভালো কথা, পৃথিবীর উৎপত্তি হয়েছে অনেক সময় আমরা দেখি ভূমিকম্প হয়ে যায়। সো এই যে ভূ আলোড়ন, এর পাশাপাশি কি বিভিন্ন ধরনের ভূমিরূপ, এক এক জায়গায় দেখতে কি এক এক রকম ভূমি আছে, সো বিভিন্ন ধরনের ভূমিরূপ, নদ নদীর যে উৎপত্তি এবং ক্রমবিকাশ, এই বিষয়গুলোই হচ্ছে আমাদের ভূমিরূপ বিদ্যার আলোচ্য বিষয়। ক্লিয়ার সবাই? মুখস্থ করতে হয়েছে? একদমই না, আমি কিন্তু তোমাদের সাথে সাথে পড়ছি এবং পড়াচ্ছি, এতেই কিন্তু হচ্ছে কি পড়া অটোমেটিক্যালি মনে থাকবে। সো মুখস্থ করার কিচ্ছু নাই, ঠিক আছে ভাইয়া, টেনশন করার কোনো কারণ নাই। এখন তোমরা আমাকে জানাও যে তোমাদের কলেজে যারা আছে সেই বন্ধুরাও কি একসাথে ক্লাস করছে কিনা, যদি ক্লাস না করে দ্রুত মেনশন দাও এবং ক্লাসটা শেয়ার করো যেন তারাও যুক্ত হয়ে যায়, ঠিক আছে। দ্রুত হচ্ছে মেনশন দিয়ে জানাও তোমাদের বন্ধুদেরকে যে ক্লাস চলছে জিওগ্রাফি ফার্স্ট পেপারে, খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, কারণ এই ক্লাসটা থেকে কিন্তু তুমি ভবিষ্যতে জিওগ্রাফির যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটা ধারণা পাবা, ঠিক আছে, সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটা ধারণা পাবা, ওকে, বুঝতে পেরেছ? ঠিক আছে, ভেরি গুড। সো আমাদের পেইড ব্যাচের কিন্তু অটোমেটিক্যালি আমাদের ক্লাস কিন্তু বেশ আগে থেকে আমাদের বেসিক বিল্ডিং ক্লাস হয়েছে এবং তোমাদের চ্যাপ্টার ভিত্তিক যে রেগুলার ক্লাসগুলো সেগুলো কিন্তু সামনের এই অক্টোবর থেকে শুরু হয়ে যাচ্ছে। সো দ্রুত ভর্তি হয়ে যাও, না হলে কিন্তু যত দেরি করবা, এইচএসসিতে তো প্রথমত এমনিতেই সময় কম, কিন্তু যত দেরি হবে তত দেখবা পিছিয়ে পড়ছো। সো দেরি না করে দ্রুত হচ্ছে জয়েন হয়ে যাও, ঠিক আছে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। লেট হয়েছে কোনো সমস্যা নেই, যেখানে আছি সেইখান থেকে আবার শুরু করো, ঠিক আছে। আর এই যে ভাইয়া সিনথিয়া গুরুত্ব টপিক দেন, আচ্ছা গুরুত্বপূর্ণ টপিকের কথা বলছে, শুরু থেকে যদি তুমি হচ্ছে সাজেশন পেতে চাও যে হচ্ছে ভাইয়া এই সাজেশনটা দেন, এইটা পড়ান, এইটা বাদ দিয়ে পড়ান, তাহলে কিন্তু ভুল। তুমি শুরু থেকেই যদি একদম ডিটেলসে সব কিছু সম্পর্কে ধারণা না রাখো তাহলে এইচএসসি বলো বা হচ্ছে অ্যাডমিশন বলো, এই জায়গাগুলোতে কিন্তু তুমি ভালো করতে পারবে না, ঠিক আছে। সো ভালো করার জন্য অবশ্যই প্রত্যেকটা টপিকই ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন যেই জায়গায় ছিলাম যে হচ্ছে আমাদের এই ভূমি সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো তো ভূমিরূপবিদ্যাতে দেখবো। এখন এটার পাশাপাশি ভূত্বকের পরিবর্তন, অর্থাৎ হচ্ছে আমাদের যে ভূমিগুলো আছে সেই ভূমিগুলো তো হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সো ভূত্বকের পরিবর্তন, গঠন উপাদান, এই যে ভূত্বক তুমি দেখতে পাচ্ছ, ভূমি দেখতে পাচ্ছ, এটা কিভাবে গঠিত হয়েছে, কোন কোন উপাদান নিয়ে গঠিত হয়েছে, এর পাশাপাশি খনিজ ও শিলা, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন ধরনের মতবাদ, এই সকল বিষয়গুলো হচ্ছে আমাদের এই ভূমিরূপবিদ্যার আওতাভুক্ত, ঠিক আছে,
ভূমিরূপ বিদ্যার আওতাভুক্ত। ওকে, বুঝতে পেরেছ? ভূমিরূপ বিদ্যার আওতাভুক্ত। ঠিক আছে, সো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ভূমিরূপ বিদ্যা কি সবাই বুঝতে পেরেছি? কমেন্ট করে জানাও। ভূমিরূপ বিদ্যা কি সবাই বুঝতে পেরেছি? যদি বুঝতে পেরে থাকি আমরা জলবায়ু বিদ্যাতে যাব। ভূমিরূপ বিদ্যা সম্পর্কে আমরা ডিটেলসে যে আলোচনা করলাম সেটা কি সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাও। ভূমিরূপ বিদ্যা সবাই আমরা বুঝতে পেরেছি কিনা? ঠিক আছে, ক্লিয়ার সবাই? ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। সো এখন চলো জলবায়ু বিদ্যা বিষয়টা আমরা একটু দেখি। সো জলবায়ু বিদ্যার যে শাখাটা আছে এই শাখাতে আমাদের দেখতেই পাচ্ছ জলবায়ু। সো জলবায়ুর সাথে সম্পর্কিত বিষয়গুলো থাকবে। তার মানে কি, জলবায়ু বললেই তোমার হচ্ছে আবহাওয়া বিষয়টা মাথায় আসে। সো আবহাওয়ার মধ্যে কি আছে? ধরো তো বায়ুমণ্ডল আছে না, বায়ুর বিভিন্ন উপাদান। সো এই কারণে বায়ুর গঠন উপাদান, ঠিক আছে, বায়ুর গঠন উপাদান, বায়ুর বিভিন্ন স্তর, বায়ু স্তর, বায়ুর ধর্ম, বায়ুর তাপমাত্রা। সো আবহাওয়ার সাথে কানেক্টেড যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো দেখতেই পাচ্ছ এখানে চলে আসছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? সো বায়ুর তাপমাত্রা, বায়ু চাপ, বায়ু প্রবাহ, বায়ুপুঞ্জ। ঠিক আছে, বায়ুপুঞ্জ। আচ্ছা, বায়ুপুঞ্জ জিনিসটা কি সবাই বুঝো? বায়ুপুঞ্জ কি? বায়ুপুঞ্জ কি তোমরা বোঝো সবাই? বায়ুপুঞ্জ হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের বিশাল অংশ, বিশাল একটা অংশ যার তাপমাত্রা ও জলীয় বাষ্প এক থাকে, তাপমাত্রা এবং জলীয় বাষ্প একই থাকে। সো এই হচ্ছে বায়ুপুঞ্জ। ওকে, ভেরি গুড। সো এই বায়ুপুঞ্জ, বায়ু প্রাচীর, ঘূর্ণিবাত, ঠিক আছে, বায়ু প্রাচীর, ঘূর্ণিবাত, ঘূর্ণিবাত, বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, বৃষ্টিপাত, পৃথিবীর জলবায়ু অঞ্চল প্রভৃতি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সো এক কথা একদম সহজে যদি তুমি বুঝতে চাও যা জলবায়ু বিদ্যা কী জিনিসটা, তোমাদের জলবায়ুর সাথে কানেক্টেড যেই বিষয়গুলো আছে অর্থাৎ আবহাওয়া রিলেটেড যেই বিষয়গুলো আছে, আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, তারপর হচ্ছে কি বায়ুর গঠন উপাদান, তারপর হচ্ছে বায়ুর ধর্ম, বায়ুর তাপ চাপ, তারপর হচ্ছে ঘূর্ণিবাত, ঘূর্ণিবাত, তারপর বায়ুপুঞ্জ, এই সকল বিষয়গুলাই হচ্ছে আমাদের জলবায়ু বিদ্যার অন্তর্ভুক্ত। ঠিক আছে, জলবায়ু বিদ্যার অন্তর্ভুক্ত। ওকে, এবং এই বিষয়গুলা ইতোমধ্যে তোমাদের এসএসসিতে পড়ে আসার কথা। ঠিক আছে, এসএসসিতে পড়ে আসার কথা। বুঝতে পেরেছ? এসএসসিতে এরই মধ্যে পড়ে আসার কিন্তু কথা। ঠিক আছে, সো আশা করছি যে তোমরা কিন্তু ইতিমধ্যে পড়ে এসেছো। তাও যদি কনফিউশন থাকে অবশ্যই জানাবা। ওকে, আচ্ছা, সো জলবায়ু বিদ্যা দেখলাম। এরপর কি ছিল? এরপর ছিল আমাদের কি ছিল বলো তো? সমুদ্র বিদ্যা। তার মানে কি সাগর রিলেটেড বিষয়গুলো থাকবে, তাই না? সাগর রিলেটেড বিষয়গুলো থাকবে। ওকে, সমুদ্র বিদ্যা। ঠিক আছে, আচ্ছা, এর আগের স্লাইড বলতে কি তোমরা বায়ুপুঞ্জের কথা বলছো? যেটা আমি লিখলাম এটার কথা বলছো? বায়ুপুঞ্জ কি এই বিষয়টার কথা বলছো তোমরা? আগের স্লাইড বলতে কোনটার কথা বলছো? জলবায়ু বিদ্যা নাকি হচ্ছে আমাদের ভূমিরূপ বিদ্যা? কোনটার কথা বলছো? ওকে, ঠিক আছে, সো আশা করি দেখতে পেরেছো। ওকে, সো এরপর হচ্ছে আমাদের সমুদ্রবিদ্যা। ঠিক আছে, সমুদ্রবিদ্যাতে কি দেখতে পাচ্ছ? যে সাগর, খুবই স্বাভাবিক, মহাসাগর, উপসাগর, এই যে বিভিন্ন সাগরগুলো আছে। আচ্ছা, বায়ুপুঞ্জ হচ্ছে বায়ুমণ্ডলের বিশাল একটা অংশ
যার হচ্ছে তোমার তাপমাত্রা এবং জলীয় বাষ্পের পরিমাণ একই থাকবে। ঠিক আছে, বায়ুমণ্ডলের বিশাল একটা অংশ যার তাপমাত্রা এবং জলীয় বাষ্পের পরিমাণ একই থাকবে। আমি জাস্ট লিখে দিলাম, ঠিক আছে, আমি জাস্ট লিখে দিলাম। ওকে, বুঝতে পেরেছি সবাই? ওকে, আচ্ছা। সো এখন সাগর, মহাসাগর, উপসাগর, এই যে বিষয়গুলো, এগুলোর উৎপত্তি, বিন্যাস, বিস্তরণ, সমুদ্র স্রোতের কারণ। এই যে সমুদ্র স্রোত আমরা দেখতে পাই, এটার কেন সৃষ্টি হয়, কেন হয়, এটার প্রভাব কি জিনিস, সমুদ্রে যে তরঙ্গের কথা আমরা বলি সেই তরঙ্গ কি এবং এর কাজ কি, সমুদ্রের তলের বিন্যাস, অর্থাৎ সাগরের উপরে তো পানি দেখে আমরা অনেক লাফালাফি করি, বাট সাগরের যেই নিচের অংশটা আছে সেই নিচের অংশটা দেখতে কীরকম, এর বিন্যাসটা কীরকম, সমুদ্র তলের ভূপ্রকৃতি কীরকম, এবং আমাদের যে স্থলভাগ আছে সেই স্থলভাগের ওপর সমুদ্রের প্রভাবটা যেটা রয়েছে, সেই প্রভাবের পাশাপাশি জোয়ার ভাটা সম্পর্কিত যে বিষয়গুলো আছে, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের সমুদ্র কি সমুদ্রবিদ্যাতে আলোচনা করা হয়ে থাকে। ঠিক আছে, সমুদ্রবিদ্যাতে আলোচনা করা হয়ে থাকে। বুঝতে পেরেছি সবাই? সমুদ্রবিদ্যাতে আলোচনা করা হয়ে থাকে। ভেরি গুড। আচ্ছা হ্যাঁ, ভূগোলের ফার্স্ট অধ্যায়ে ছিল এইটাই। ভেরি গুড। সো এসএসসিতে কিন্তু এত ডিটেইলসে ছিল না, বাট এখন আমরা হচ্ছে পুরো ডিটেলস হচ্ছে আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো নিয়ে কোথায় আলোচনা করা হয়। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা পড়লে তুমি পুরো বইটা, জিওগ্রাফি ফার্স্ট পেপারে যে বইটা আছে সেই বইটা সম্পর্কে একটা ধারণা পাবা যে তুমি পুরো বছর জুড়ে তুমি কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করা, তুমি কোন কোন বিষয়গুলো পড়বা এবং বইতে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, সো সমুদ্রবিদ্যা দেখলাম। এখন আসে কি, এখন আসে হ্যাঁ জোয়ার ভাটার বিষয়টা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, সো জীবমণ্ডল। সো জীবমণ্ডলে আমরা দেখতে পাই যে উদ্ভিদ এবং প্রাণীদের একত্রে আমরা কি বলি, জীব বলি। আর এই জীবকুল যখন অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলে অবস্থান করে তখনই তাকে বলা হয় কি, বলা হয় জীবমণ্ডল। ঠিক আছে, সো উদ্ভিদ এবং প্রাণীর হচ্ছে আমাদের যেই কি ভূমির যে আমাদের হচ্ছে বিভিন্ন অংশগুলো আছে, ঠিক আছে, এর পাশাপাশি আমাদের অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলে যেহেতু তারা অবস্থান করছে, এই অবস্থান করাটাকে আমরা বলছি কি জীবমণ্ডল। ঠিক আছে, জীবমণ্ডল অর্থাৎ জীবমণ্ডল দ্বারা কি বোঝাচ্ছে, জল অর্থাৎ পানির কথা বলছে, স্থল, বায়ুমণ্ডলে বসবাসকারী জীবসমূহকে বোঝায়। ঠিক আছে, জীবমণ্ডল মানে কি, উদ্ভিদ বা প্রাণী। সো এই উদ্ভিদ বা প্রাণী যে আমাদের স্থলে অবস্থান করছে, জলে অবস্থান করছে এবং বায়ুমণ্ডলে অবস্থান করছে, এই বিষয়টা, এই বসবাসকারী কি জীবকেই বা হচ্ছে জীবসমূহকেই বলা হচ্ছে আমাদের জীবমণ্ডল। ঠিক আছে, জীবমণ্ডল বলা হচ্ছে। আচ্ছা, যারা যারা সায়েন্সে ছিলা, সো সায়েন্সে যারা ছিলা, টপিকগুলো কি খুবই কঠিন মনে হচ্ছে বলো তো, একটু দেখি খুব কি কঠিন মনে হচ্ছে টপিকগুলোকে বলো তো। আমি কিন্তু ধরে ধরে, এই কারণে আমি জানি তোমাদের অনেকেই হয়তো বা সুইচ করে হিউম্যানিটিসে চলে এসেছো, এই কারণে আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। আমি জানি অনেকে হয়তো বা সায়েন্স থেকে এসেছো, এই জন্যই অনেকের জন্য একটু ডিফিকাল্ট মনে হতে পারে, যার কারণে আমি ভেঙে ভেঙে পড়াচ্ছি প্রত্যেকটা বিষয়। ঠিক আছে, আর যারা অলরেডি আর্টসে ছিল তাদের কাছে তো এই বিষয়গুলো পরিচিত মনে হচ্ছে। একজন তো বললাই যে ফার্স্ট পেপারে আমরা আমাদের ফার্স্ট চ্যাপ্টারে কি ইতিমধ্যে পড়েছি এই বিষয়টা। ঠিক আছে, সো তোমাদের বলো তো কঠিন মনে হচ্ছে? এই যে হুমা বলছেন না, তামান্না বলছেন না। ভেরি গুড। ঠিক আছে, সো একদমই কঠিন না, জাস্ট ভেঙে 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 পড়বা, দেখবা হচ্ছে খুবই সহজ লাগছে। ঠিক আছে, যারা সায়েন্স থেকে আসছো তাদের জন্য একটা কমন একটা সমস্যা যে ভাই আমি তো সুইচ করে ফেলেছি, এখন আমি কি পারবো অ্যাকচুয়ালি। শোনো, পৃথিবীতে কোনো কিছুই অ্যাকচুয়ালি পারবো না এটা সম্ভব হয় না। ঠিক আছে, অবশ্যই তুমি যদি চেষ্টা করো, চেষ্টা করলে অবশ্যই এবং অবশ্যই তুমি পারবা। ঠিক আছে, অবশ্যই এবং অবশ্যই তুমি পারবা, জাস্ট তোমাকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। সো এই চেষ্টাটুকু নিজের কাছে, নিজেকে সময় দিতে হবে, পড়াশোনাকে সময় দিতে হবে, তাহলেই দেখবা হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবা এবং মোস্ট ইম্পর্টেন্টলি পড়াশোনাগুলো বুঝতে পারবা। ঠিক আছে, পড়াশোনাগুলো বুঝতে পারবা। সো এরকম অনেক নতুন নতুন বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে তোমাদের শুনতে এবং হচ্ছে পড়তে ভালো লাগবে, বাট প্রথমবার যখন পড়বা মনে থাকবে না। সো এই জন্য বারবার বারবার হচ্ছে কি করতে হবে, পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, সো এই যে আলোচনা, এই আলোচনার শেষে আমরা একটা জিনিস তো ক্লিয়ার যে হচ্ছে পৃথিবীর যে কেন্দ্র, একদম কেন্দ্র থেকে ঊর্ধ্বে অর্থাৎ উপরে ভূপৃষ্ঠ এবং তথা হতে ঊর্ধ্বে এবং তারও ঊর্ধ্বে, ভূপৃষ্ঠেরও ঊর্ধ্বে
বায়ুমণ্ডলের শেষ যে সীমানা আছে সেই সীমানা পর্যন্ত যে বিস্তৃত অঞ্চলটা আছে সেটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের পরিসরভুক্ত। অর্থাৎ একদম সহজ কথায়, ঠিক আছে, একদম সহজ কথায় পৃথিবীর কেন্দ্র থেকে একদম বায়ুমণ্ডলের শেষ যেই হচ্ছে অংশটা, সেই অংশটা পর্যন্ত আমাদের যেই হচ্ছে পুরো অংশটুকু রয়েছে সেটাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের পরিসর। ঠিক আছে, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করে। ঠিক আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। সো প্রাকৃতিক ভূগোলের পরিসর, এই যে আমাদের টপিকটা আছে, এই টপিকটা আমরা সবাই ক্লিয়ারলি, একদম ক্লিয়ারলি কনসেপ্টটা বুঝতে পেরেছি কিনা একটু বলো তো, দ্রুত জানাও, দ্রুত জানাও। প্রাকৃতিক ভূগোলের যে পরিবেশ, আমাদের প্রাকৃতিক ভূগোলের যে হচ্ছে পরিসরটা আছে, সেই পরিসরের পুরো অংশটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ক্লাস শুরু হয়েছে ভাইয়া 8টা থেকে, ঠিক আছে, 8টা থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। ওকে, সো প্রাকৃতিক ভূগোলের পরিসর যদি বুঝতে পেরে থাকো, এখন আমরা প্রাকৃতিক ভূগোলের উপাদান সমূহ দেখব। ঠিক আছে, সো এই প্রাকৃতিক ভূগোলের পরিসরগুলা হচ্ছে কোন কোন উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ এগুলোর মধ্যে আরো ডিটেলস আরো ভাঙবো। এখন আমরা আরো ভেঙে ভেঙে দেখবো এগুলা কোন কোন উপাদান নিয়ে কথা বলে। ঠিক আছে, আরো ভাঙবো, ভাঙতে ভাঙতে একদম সহজ করে ফেলবো। সো প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন অংশ, এই যে আমরা দেখলাম সমুদ্রবিদ্যা, ঠিক আছে, জলবায়ুবিদ্যা। সো এই যে বিভিন্ন অংশগুলো আছে, এগুলো যেই যে উপাদানের সমন্বয়ে গঠিত, তাদের হচ্ছে ধারাবাহিক বিবরণগুলো এখন আমরা দেখব কিভাবে। ভূত্বক পরিচয় বিদ্যা, ঠিক আছে, বা ভূমিরূপ বিদ্যা। সো সেইটার উপাদানগুলো কি দেখো, ভূ অভ্যন্তর, অর্থাৎ আমাদের যে হচ্ছে পৃথিবীটা আছে, এই ভূ অভ্যন্তর, তার ভিতরের যে অংশটা, সেই ভিতরের গঠন উপাদান এবং বিভিন্ন স্তর নিয়ে হচ্ছে এখানে আলোচনা করা হয়। এরপর খনিজ শিলা, খনিজ শিলার গঠন উপাদান কিভাবে গঠিত, খনিজ এবং শিলা, এগুলোর বৈশিষ্ট্য কি কি, এবং শিলার যে বিভিন্ন শ্রেণী বিভাগগুলো আছে, সেই শ্রেণী বিভাগগুলো আমাদের কি ভূপরিচয় বিদ্যার মধ্যে আলোচনা করা হয়ে থাকে। এর পাশাপাশি ভূ আলোড়ন, যে ভূ আলোড়ন কেন হয়, ঠিক আছে, সৃষ্ট ভূমিরূপ এবং ভূ আলোড়নের যে শ্রেণী বিভাগগুলো আছে, পর্বত, মালভূমি, সমভূমির গঠন এবং বৈশিষ্ট্য, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এখানে আলোচনা করা হয়ে থাকে। সো এই বিষয়গুলো হচ্ছে তোমাদের কিসের জন্য, কিসেতে আসবে, এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে। সো এগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট সহজেই তুমি যখন পড়বা, পড়লেই হচ্ছে দেখবা যে হচ্ছে এগুলো মাথায় থাকছে। সো এগুলো আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নাই। ঠিক আছে, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে। ভূমিকম্প, সো ভূমিকম্প কেন হয়, এটার কারণটা কি এবং ফলাফল কি, সৃষ্ট যে ভূমিরূপগুলো তৈরি হচ্ছে এবং ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো। এই যে আমরা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল বলি, যে কম ভূমিকম্প প্রবণ এলাকা, বেশি ঝুঁকিপূর্ণ এলাকা, এগুলো আমরা কিভাবে বের করি। ঠিক আছে, এগুলো আমরা কিভাবে বের করে থাকি, এগুলো হচ্ছে আমরা এই আমাদের প্রাকৃতিক যে ভূগোল অংশটা আছে, সেই ভূগোলের আলোচনা থেকে আমরা এগুলো বের করে থাকি। এবং মোর স্পেসিফিক্যালি কোন কিসের অংশ এটা, এটা হচ্ছে আমাদের এই যে ভূত্বক পরিচয় বিদ্যা এর একটা উপাদান। ঠিক আছে, আচ্ছা, সো ভূমিকম্প গেল, এরপর কি আসে, আগ্নেয়গিরি। সো আমরা অনেক আগ্নেয়গিরি দেখেছি। সো এই আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতটা হয়, এই অগ্নুৎপাত কেন হয়, ঠিক আছে, কারণটা কি, এর কারণ যে সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে, যে ভূমিরূপটা হয় সেটা দেখতে কেমন, এইটার সুফল কি কুফল কি, এবং আগ্নেয়গিরি প্রবণ এলাকা কোনগুলা, এই বিষয়টাও কিন্তু আমাদের কি ভূমিরূপ বিদ্যার উপাদান। ঠিক আছে, সো ভূমিরূপ বিদ্যাতে কি কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয় বা কোন কোন বিষয়গুলো এটার অংশ, সেগুলো আমরা দেখছি। ঠিক আছে, এরপর বিচূর্ণী ভবন ও নগ্নী ভবন। ঠিক আছে, এগুলো কিন্তু কোথায় পড়ে আসছো বলো তো, যারা আর্টসে ছিল অলরেডি, বলো কোথায় পড়ে আসছো। বিচূর্ণী ভবন ও নগ্নী ভবনের মধ্যে পার্থক্য এবং বিচূর্ণী ভবন প্রক্রিয়া বিভিন্ন যে পর্যায়গুলো আছে, সেই পর্যায়গুলো, সেগুলো হচ্ছে আমাদের কি ভূমিরূপ বিদ্যার অন্তর্ভুক্ত। ঠিক আছে, এইটা পড়েছি আগে, ভেরি গুড, মনিরা বলছে এটা পড়েছি আগে। সেগুলো কিন্তু তোমরা ইতিমধ্যে এসএসসিতে পড়ে আসছো, যে বিচূর্ণী ভবন এবং নগ্নী ভবন। ঠিক আছে, রমা বলছে যে 4th চ্যাপ্টার, ভেরি গুড। সো এগুলো কিন্তু ইতিমধ্যে তোমরা পড়ে আসছো। ওকে, এসএসসিতে এগুলা পড়ে আসছো। নদী, নদী কিভাবে উৎপত্তি হলো, এর ক্রমবিকাশ কি, নিষ্কাশন হয় কিভাবে, ধরন কিরকম, নদীর ধরন কিরকম, নদী ক্ষয় দেখেছি আমরা, ক্ষয়জাত যে ভূমিরূপগুলো আছে সেগুলো দেখতে কেমন,
এর পরিবহন, সঞ্চয় এবং সঞ্চয়জাত যে ভূমিরূপ আছে, এই সকল বিষয়গুলো আমাদের নদীর অন্তর্ভুক্ত। এবং এই বিষয়গুলোই হচ্ছে আমাদের কোথায় আলোচনা করা হয়? আলোচনা করা হয় হচ্ছে আমাদের কোথায় বলো? আমাদের এই ভূত্বক পরিচয় বিদ্যাতে। কোথায়? ভূত্বক পরিচয় বিদ্যা। সো সহজে মনে রাখার ওয়েটা কি? সহজে মনে রাখার ওয়ে হচ্ছে ভাইয়া, ভূ মানে ভূমি। সো ভূমির সাথে কানেক্টেড যতগুলো বিষয় আছে, ধরো এই যে ভূমিকম্প হবে, ভূমির সাথে কানেক্টেড, ঠিক আছে? ধরো হচ্ছে এই নদীর কথা বলছে, কোথায়? ভূমির সাথে কানেক্টেড। ধরো আগ্নেয়গিরির কথা বলছে, ভূমির সাথে কানেক্টেড। তারপর ধরো বলা হচ্ছে এই যে ভূ আলোড়ন বা হচ্ছে খনিজ শিলা, এগুলো কিসের সাথে কানেক্টেড? ভূমির সাথে কানেক্টেড। সো ভূমির সাথে কানেক্টেড যতগুলো বিষয় আছে, ঠিক আছে, যতগুলো বিষয় আছে, এই প্রত্যেকটা বিষয় কি? প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের ভূমিরূপ বিদ্যা বা ভূত্বক পরিচয় বিদ্যা এর অন্তর্ভুক্ত, ঠিক আছে? এরপর জলবায়ু বিদ্যা, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের কি আসছে? জলবায়ু বিদ্যা। সো জলবায়ু বিদ্যার মধ্যে আমরা কি দেখতে পাবো? জলবায়ু শব্দটার সাথেই কানেক্টেড যেহেতু, সো বায়ু উপাদান, আমাদের যে বায়ুর উপাদান আছে এবং বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, ঠিক আছে? সো জলবায়ু বললে কি চিন্তা করতে পারবো? চিন্তা করে দেখো তো, হচ্ছে আবহাওয়া, তারপর হচ্ছে বায়ুর চাপ, তাপমাত্রা, এই বিষয়গুলো সব বায়ুমণ্ডলের বিষয়গুলো থাকবে। সো যেহেতু বায়ুমণ্ডলের বিষয় থাকবে, ঠিক আছে, যেহেতু বায়ুমণ্ডলের বিষয় থাকবে, সো বায়ুর উপাদান এবং বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে এখানে আলোচনা করা হবে। যে জায়গায় বায়ুর গঠন উপাদান কি, বায়ুর ধর্ম কীরকম, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস এবং বিভিন্ন স্তরের বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে কোথায় আলোচনা করা হয়? আমাদের জলবায়ু বিদ্যাতে। জলবায়ু বিদ্যার উপাদানগুলো হচ্ছে এগুলো, ঠিক আছে? জলবায়ু বিদ্যা। এরপর জলবায়ু, আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে পার্থক্য, আবহাওয়া ও জলবায়ুর উপাদান কি কি, নিয়ামকগুলা কি কি এবং জলবায়ু উপাদানের বৈশিষ্ট্যগুলা কি কি, এগুলো তোমরা ইতোমধ্যেই পড়ে আসছো, ঠিক আছে? এগুলো তোমরা ইতোমধ্যে পড়ে আসছো। সো এগুলো নিয়ে হচ্ছে ডিটেলসে এখন বলার কিছু নাই, তোমরা জাস্ট জানবা যে হচ্ছে এই জলবায়ু বিদ্যার অন্তর্ভুক্ত বিষয় কোনগুলা, ঠিক আছে? অন্তর্ভুক্ত বিষয় কোনগুলা এবং এর উপাদানগুলা কি কি, যেগুলো তোমাদের আমাদের এমসিকিউতে আসবে, ঠিক আছে? এমসিকিউতে আসতেই পারে। ওকে, এরপর জলবায়ু অঞ্চল, জলবায়ু অঞ্চলের শ্রেণী বিভাগ এবং বিভিন্ন জলবায়ুর বৈশিষ্ট্য, সেগুলো হচ্ছে আমাদের জলবায়ু কি, জলবায়ু বিদ্যার উপাদান, ঠিক আছে? জলবায়ু বিদ্যার উপাদান। আচ্ছা, এই জায়গায় অনেকে দেখতে পাচ্ছি এইচএসসি স্টুডেন্টসরাও আছো, ভেরি গুড। সো তোমাদেরও হচ্ছে জিওগ্রাফি যাদের আছে, তোমরাও একটা আইডিয়া পাবা যে হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টের টপিকগুলো সম্পর্কে, কারণ এসএসসি এবং এইচএসসির সাথে কিন্তু অনেক বড় একটা কানেকশন আছে, ঠিক আছে? বুঝতে পেরেছ? ওকে, সো এরপর আমরা দেখতে পাচ্ছি সমুদ্রবিদ্যা, ঠিক আছে? সাগর। সো স্পেশালি আমার খুব পছন্দ এবং এই টপিকটাও আমার এই কারণে খুবই পছন্দ, সমুদ্রবিদ্যা। মহাসাগর, ঠিক আছে? তো সাগর, মহাসাগর, আমাদের সাগর যে মহাসাগর, সেই সাগর, মহাসাগর, উপসাগর, এর আকৃতি, আয়তন, গভীরতা, এগুলো নিয়ে আলোচনা করা হয়। এরপর মহাসাগরের যে তলদেশ, ঠিক আছে? মহাসাগরের তলদেশ, আমরা কিন্তু এসএসসিতে এই ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করেছি, যে হচ্ছে আমাদের মহীসোপান, মহীঢাল, এই জিনিসগুলো কি, গভীর সমুদ্রের সমভূমি, গভীর সমুদ্র খাত, এইগুলো নিয়ে আমরা কোথায় আলোচনা করব? আমরা এইচএসসিতেও আলোচনা করব, ঠিক আছে? সো যারা ভয় পাচ্ছ যে ভাইয়া সায়েন্স থেকে আসছি, এগুলো বুঝি না, টেনশন করার কারণ নাই, এইগুলোও আমরা হচ্ছে আলোচনা করবো এইচএসসিতে। সো টেনশনের কোনো কারণ নাই, এখন জাস্ট জানো যে আমাদের সমুদ্রবিদ্যাতে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? এবং একই সাথে বন্ধুরা যদি ফাঁকিবাজি করে, দ্রুত মেনশন দিয়ে আবার ধরে আনো তাদেরকে, ঠিক আছে? যে কোথাও যেতে দেওয়া যাবে না, যে তাদেরকে মেনশন দাও, বলে যে ভাইয়া ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ক্লাস চলছে, সো দ্রুত যেন জয়েন করে ফেলে, ঠিক আছে? উপাদানগুলো মুখস্থ করা লাগবে না, কারণ হচ্ছে তুমি বুঝতে পারবা যে ধরো মহীসোপান, এটা সমুদ্রের সাথে কানেক্টেড। সো সমুদ্রের সাথে যেহেতু কানেক্টেড, সমুদ্রবিদ্যার উপাদানই হবে, অন্য কোনো বিদ্যার উপাদান তো আর হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর ক্লাসটা হচ্ছে ভাইয়া এইচএসসি 27 ব্যাচের, ঠিক আছে? অর্থাৎ যারা নতুন কলেজে উঠলো তাদের, আবু সাইদ। সমুদ্র স্রোত, সো সমুদ্র স্রোতের কারণ, ঠিক আছে? সমুদ্র স্রোতের কারণ আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগরীয় স্রোত, সমুদ্র স্রোতের প্রভাব। সো এই সমুদ্র স্রোত নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব কোথায়? সমুদ্রবিদ্যাতে। ওকে, সমুদ্রবিদ্যাতে বুঝতে পেরেছি সবাই। এরপর আছে আমাদের জোয়ার ভাটা, খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা টপিক। জোয়ার ভাটার বিভিন্ন যে কারণগুলো আছে, সেই কারণগুলো কি, এর ফলাফল কি এবং এর
শ্রেণীবিভাগ কি। ঠিক আছে, এই তিনটা বিষয় নিয়ে হচ্ছে আমাদের আলোচনা করা হয়। কোথায়? সমুদ্রবিদ্যাতে। তো সমুদ্রবিদ্যাতে তো পানি থাকবেই, সো পানি আছে মানে কি, জোয়ার ভাটাও থাকবে। সো জোয়ার ভাটা যেহেতু থাকছে, জোয়ার ভাটা হচ্ছে আমাদের সমুদ্রবিদ্যার অন্তর্ভুক্ত। ঠিক আছে, সমুদ্রবিদ্যার অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছি সবাই? সমুদ্রবিদ্যা সবাই বুঝতে পেরেছি কি? কমেন্টে জানাও তো সমুদ্রবিদ্যা সবাই বুঝতে পেরেছি কি না, কমেন্টে জানাও দ্রুত। ওকে, ভেরি গুড। এরপর জীবমণ্ডলের উপাদানসমূহ, জীবমণ্ডলের উপাদানসমূহ। এখন জীবমণ্ডলের উপাদানগুলা কি কি ভাইয়া, তাই না? জীবমণ্ডলের উপাদানগুলা কি কি? এতক্ষণ তো বাকি সবগুলো দেখলাম, ভূমিরূপবিদ্যা, তারপর জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা। এখন চলে আসছে আমাদের কি, জীবমণ্ডল। সো জীবমণ্ডল বেসিক্যালি একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত। সো এগুলা কি? এগুলো হচ্ছে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও অশ্বমণ্ডল। সো এই যে আমাদের বিভিন্ন বিভিন্ন স্তরগুলো আছে, সো এইগুলার প্রত্যেকটা উপাদানই, ঠিক আছে, এই যে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, অশ্বমণ্ডল, এগুলোর প্রত্যেকটা উপাদানই কোনো না কোনোভাবে পরস্পরকে সহায়তা করে। ঠিক আছে, পরস্পরকে সহায়তা করার মাধ্যমে জীবজগৎকে টিকিয়ে রেখেছে। সো জীবমণ্ডলের এই যে অংশটা, এই অংশটার মধ্যে কিন্তু শুধুমাত্র ছোট কোনো বিষয় না, প্রত্যেকটা বিষয়, বায়ুমণ্ডল থেকে শুরু করে অশ্বমণ্ডল, প্রত্যেকটা বিষয় হচ্ছে কানেক্টেড। এবং এই কানেকশনের জন্যই আমাদের পৃথিবীতে কি, পৃথিবীতে জীবরা টিকে থাকতে পেরেছে বা হচ্ছে পারছে। ঠিক আছে, এই কারণে জীবমণ্ডল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো জীবমণ্ডলের মধ্যে এই বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় চলে আসবে, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং অশ্বমণ্ডলে যেই উপাদানগুলো আছে। ঠিক আছে, এই উপাদানগুলো চলে আসবে। সো এখন আমরা এই প্রাকৃতিক ভূগোলের যে হচ্ছে আমাদের বিভিন্ন উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো দেখলাম। তো এতগুলা হচ্ছে তোমরা বিষয় নিয়ে হচ্ছে দেখলা। সো এখন তো বুঝতেই পারছো যে অনলাইন ব্যাচে আমাদের হচ্ছে এই এইচএসসিতে কীভাবে হচ্ছে ডিটেলসে ভেঙে 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 পড়ানো হবে। ঠিক আছে, সো আজকে তো আমরা হচ্ছে তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ওভারঅল একটা আলোচনা করছি যে হচ্ছে আমাদের পুরো বছর জুড়ে জিওগ্রাফিতে কোন কোন টপিকগুলো আছে। সো যারা যারা এখনও ভর্তি হও নাই, আমাদের অনলাইন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে, দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। আমাদের অনলাইন ব্যাচ জিওগ্রাফি এবং ইকোনমিক্সের কোর্স আছে, যারা আর্টসে আছো, যারা হচ্ছে আমাদের কমার্সে আছো তাদের জন্য কি আছে, তাদের জন্য আছে আমাদের কমার্সের কোর্স, এবং যারা হচ্ছে সায়েন্সে আছো তাদের জন্য পিসিএমবি কোর্স তো আছেই। সো তোমাদের ইকোনমিক্সে থাকছে কাইব ভাই এবং জাফর ভাই, এবং আমাদের জিওগ্রাফিতে আমি এবং লিমন থাকছি, সাথে সিমন্স ভাইয়াও থাকছে। ওকে, সো টেনশন নেওয়ার কারণ নাই। আমাদের যে হচ্ছে এই অনলাইন ব্যাচ, এই অনলাইন ব্যাচে যদি হচ্ছে কেউ সর্বোচ্চ ডিসকাউন্টে ভর্তি হতে চাও, তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে। সো সেই স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হতে চাইলে দ্রুত 16910-তে ভর্তি হয়ে যাও। ঠিক আছে, 16910-তে ভর্তি হয়ে, অর্থাৎ 16910-তে কল দাও, কল দিয়ে ভর্তি হয়ে যাও। ওকে, দ্রুত 16910-তে কল করো এবং নেক্সট দিন থেকে, অর্থাৎ হচ্ছে আজকেই ভর্তি হয়ে যাও, নেক্সট দিন থেকে যেন তোমাদের সবাইকে একসাথে নিয়ে অনলাইন ব্যাচের ক্লাসে দেখা যেতে পারে, সেই জন্য কি সবাই ভর্তি হয়ে যাও। আচ্ছা, সো আমরা ক্লাসের মধ্যে ফেরত চলে আসি। এতক্ষণ এত কিছু পড়লাম, সো কেন পড়লাম ভাইয়া? অলরেডি কিন্তু শারমিন হচ্ছে এনরোল হয়েছে, ভেরি গুড। সো এখন এত কিছু আমরা কেন পড়লাম ভাইয়া? এটা তো একটা গুরুত্ব আছে, তাই না? এটার একটা গুরুত্ব আছে। সো সেই গুরুত্বটা কি? এই গুরুত্বটা কি? প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের যে গুরুত্ব, সেই গুরুত্বটা কি? সো আমরা বিভিন্ন যে পার্টগুলো আছে সেই পার্টগুলো ধরে ধরে পড়বো। শুরুতে আমরা দেখব ভূমিরূপ বিদ্যা পাঠের বা হচ্ছে অধ্যয়নের গুরুত্ব কি। ঠিক আছে, কেন আমরা ভূমিরূপ বিদ্যা পড়ব? প্রথমত পৃথিবীর জন্মটা আসলে কিভাবে হয়েছে, ঠিক আছে, যে কিভাবে পৃথিবীটা আসলো এবং তার যে অভ্যন্তরীণ অবস্থা, এগুলো সৃষ্টি হলো কিভাবে। ঠিক আছে, ধরো তুমি যখন হচ্ছে এই হিস্ট্রিটা পড়বা, হিস্ট্রিটা পড়লে তখন তোমার জন্য বোঝা আরও ইজি হয়ে যাবে। সো এই কারণে পৃথিবীর জন্ম ও তার অভ্যন্তরীণ অবস্থা, পৃথিবীর জন্ম সম্বন্ধে বিভিন্ন কান্ট, লাপ্লেস, সার্জেমা প্রমুখের যে হচ্ছে বিভিন্ন মতবাদ, ঠিক আছে, তারা যে মতবাদগুলো দিয়েছেন সেইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, সেগুলো সম্পর্কে জানতে পারবো। এরপর সূর্য হতে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর প্রাকৃতিক কোন কোন শক্তি দ্বারা কী রূপে পৃথিবীর পদার্থসমূহ নিজেদের ঘনত্ব অনুসারে তার কেন্দ্র হতে ভূত্বক পর্যন্ত স্তরে স্তরে সজ্জিত হলো সে সম্পর্কে জানা যায়। আচ্ছা,
অনেক কঠিন লেখা মনে হতে পারে, সহজ করে দিই। ঠিক আছে, যে সূর্য থেকে পৃথিবী সৃষ্টি হওয়ার পর, সূর্য থেকে পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রাকৃতিক কোন কোন শক্তি দ্বারা, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন, আমরা তো যারা সায়েন্সে ছিলা বললাম, পৃথিবীতে তো হচ্ছে সকল শক্তির উৎস সূর্য। সো এরপর বিভিন্ন শক্তি রূপান্তর হয়। সো এই শক্তিগুলোর দ্বারা কিভাবে হচ্ছে পৃথিবীর নিজের যে হচ্ছে বিভিন্ন অংশ সৃষ্টি হয়েছে, এই যে পৃথিবীর কেন্দ্র থেকে ভূত্বক পর্যন্ত বিভিন্ন যে অংশগুলা স্তরে স্তরে সাজানো, এগুলো কিভাবে হচ্ছে সৃষ্টি হয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, এর পাশাপাশি খনিজ শিলার উৎপত্তি, ভূয়া আন্দোলন এবং হচ্ছে তার ফলে সৃষ্ট যে ভূমিরূপ, ঠিক আছে, ভূয়া আন্দোলন বা ভূয়া আলোড়ন এবং তাদের ফলে সৃষ্ট যে ভূমিরূপ, নতুন ভূমিরূপ সৃষ্টি হয়, সেইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, সো জেনে লাভটা কি ভাইয়া? এগুলো জানার মাধ্যমে তুমি হচ্ছে কি করতে পারবা, ভবিষ্যতে যদি জিওগ্রাফি নিয়ে পড়ো, আমাদের আরও হচ্ছে বিষয়গুলো তোমার কাছে ইজি মনে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা মেধা, বেসিক্যালি চ্যাপ্টারটা থেকে সৃজনশীল তেমন একটা অন্যান্য চ্যাপ্টারগুলোর তুলনায় একটু কম গুরুত্বপূর্ণ, বাট গুরুত্বপূর্ণ এমসিকিউতে সবচেয়ে অনেক বড় একটা ইম্পর্টেন্স কিন্তু রাখে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, এমসিকিউ এর ক্ষেত্রে, কারণ এমসিকিউ যেহেতু 1 থেকে 2টা আসবেই, সেই ক্ষেত্রে তুমি যদি 1 থেকে 2 মার্ক মিস করে ফেলো, সেটা কিন্তু তোমার জন্য হচ্ছে অনেক কি পিছিয়ে দিবে A+ পাওয়া। সো 1-2 নাম্বারও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা সবাই জানো। সো কেউই হচ্ছে মিস করো না, অবশ্যই চ্যাপ্টারটা ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, চলো দেখি। পৃথিবীর অভ্যন্তরীণ অবস্থার গঠন, উপাদান এবং বৈশিষ্ট্যসমূহ জানা যায়। সো বেসিক্যালি আমরা দেখলাম যে হচ্ছে এর যে উপাদানগুলো ছিল, এগুলো জানাটাই হচ্ছে এর গুরুত্ব। ঠিক আছে, এগুলো জানাটাই হচ্ছে এর গুরুত্ব, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। সো একটা পড়লে একসাথে অনেকগুলো টপিক কাভার হয়ে যাবে। ঠিক আছে, একসাথে অনেকগুলো টপিক কাভার হয়ে যাবে। যেমন বলা হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তনের বিভিন্ন শক্তিসমূহের কার্যক্রম, এবং যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি, বিচরণী ভবন, ঠিক আছে, ইত্যাদি সম্পর্কে জানা যায়। সেই যে ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পের ফলে যে আমাদের ভূমিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বা যেই চেঞ্জটা আসছে, এই বিষয়গুলো কিভাবে হচ্ছে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা জানতে পারি। বুঝতে পেরেছি ভাইয়া? বুঝতে পেরেছি? ক্লিয়ার? ওকে, নদীর উৎপত্তি ও ক্রমবিকাশ, নদীর উৎপত্তি ও ক্রমবিকাশ এবং বিভিন্ন গতিতে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে জানা যায়। সো নদী যেহেতু আছে ভূমিরূপ বিদ্যাতে, সো নদীর উৎপত্তি কিভাবে হয়, বিভিন্ন গতিতে যে হচ্ছে নদী চলাফেরা করে, এগুলোর ফলে হচ্ছে সৃষ্ট যে ভূমিরূপ, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাইকে ক্লিয়ার? যে হচ্ছে এই বিষয়গুলো যখন তুমি দেখবা বা জানবা, তখন পুরো গঠনটা তোমার কাছে অনেক ইজি মনে হবে। ঠিক আছে, পুরো গঠনটা তোমার কাছে অনেক ইজি মনে হবে। আচ্ছা, ঐরাবত কিছু একটা বলার চেষ্টা করছো না? একটু বলো তো ভাইয়া, কি সমস্যা হচ্ছে তোমার, বলো দেখি। আচ্ছা, এরপর বলা হচ্ছে হিমবাহ ও বায়ুর কার্যের ফলে, ঠিক আছে, ভূপৃষ্ঠের উপরিভাগে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে জানা যায়। ঠিক আছে, সো এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে সবাই পড়ে ফেলছি। সো এখন আর ডিটেলসে যাচ্ছি না, আর আলাদা আলাদা করে বলছিও না। ঠিক আছে, আর আলাদা আলাদা করে বলছিও না, চলে যাচ্ছি এরপর জলবায়ু বিদ্যাতে। জলবায়ু বিদ্যা কেন পড়বো, জলবায়ু বিদ্যা পড়লে আমরা কি জানবো, প্রয়োজনটা কি? ঠিক আছে, প্রয়োজনটা কি? সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলের গভীরতা, এই যে আমরা বায়ুমণ্ডল নিয়ে কথাবার্তা বলছি, এর গভীরতা কতটুকু? ঠিক আছে, গভীরতা কতটুকু, বায়ুর স্তর বিন্যাস, বায়ুর উপাদান, বায়ুর ধর্ম, বায়ুর তাপ ও বায়ুর চাপ, অর্থাৎ বায়ুর সাথে কানেক্টেড যা যা আছে। জলবায়ু মানে কি? আবহাওয়া। সো আবহাওয়ার মধ্যে তো বায়ু আসবে, সো বায়ুর সাথে কানেক্টেড যত কিছু আছে সবগুলো তুমি এখান থেকে জানতে পারবা। ঠিক আছে, সবগুলো তুমি এখান থেকে জানতে পারবা। এর পাশাপাশি বায়ু প্রবাহের কারণ, বায়ু কেন হচ্ছে প্রবাহিত হয়, ঠিক আছে, বায়ু কেন প্রবাহিত হয় এবং বায়ুর দিক কোন দিকে হচ্ছে যাচ্ছে, বায়ুর শ্রেণী বিভাগ এবং বিভিন্ন প্রকার ঘূর্ণিবাতের বিষয় সম্পর্কে জানা যায়। আচ্ছা, ঘূর্ণিবাত জিনিসটা কি, কেউ কি বলতে পারবা? বলো তো। স্যার বলছো, রাসেল হাত তুলছো, কি বলতে চাও বলো। ঘূর্ণিবাত কি কেউ বলতে পারবা? ঘূর্ণিবাত কি কেউ বলতে পারবা?
বলো তো দেখি। বেসিক্যালি এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে 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 আমাদের কি হবে, যেখানে হচ্ছে একটা নিম্নচাপ অঞ্চলে, ঠিক আছে, যেখানে নিম্নচাপ চারপাশে বাতাস হচ্ছে প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে এবং প্রচণ্ড চাপে বাতাস, বৃষ্টি ও বজ্রপাত ঘটে। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, সো কি বলা হচ্ছে, ঘূর্ণিবাত হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে একটা নিম্নচাপ অঞ্চলের থেকে, ঠিক আছে, নিম্নচাপ অঞ্চলে যে চারপাশের বাতাসটা আছে সেই বাতাস প্রবল বেগে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে কি হবে, ঘুরতে ঘুরতে সে সামনের দিকে ছুটে যাবে এবং প্রচণ্ড চাপের কারণে কি হবে, বাতাস, বৃষ্টি এবং বজ্রপাতের সৃষ্টি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ঘূর্ণিবাত। ওকে, এটা হচ্ছে আমাদের ঘূর্ণিবাত। সো ঘূর্ণিবাত দেখলাম, ঘূর্ণিবাতের বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, এর পাশাপাশি বায়ুমণ্ডলের জলীয় বাষ্প, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাতের কারণ ও প্রকারভেদ, বৃষ্টি বলয়, এই বিষয়গুলো সম্পর্কে জানা যায়। সেগুলো কিন্তু আমরা হচ্ছে ইতোমধ্যে হচ্ছে আলোচনা করব। রুমা হচ্ছে খুব সহজে বলে দিল ঘূর্ণিবাত মানে ঘূর্ণিঝড়, আচ্ছা খুব সহজে বলে দিলা, বাট এই যে জিওগ্রাফির ভাষায় ঘূর্ণিঝড় জিনিসটা কি ভাইয়া, কিভাবে সৃষ্টি হচ্ছে, এই বিষয়টা তোমাকে এক্সপ্লেন করতে হবে। সো এইটাই হচ্ছে এতক্ষণ এক্সপ্লেন করলাম। ঠিক আছে, সহজে বলে দিয়েছো, ভেরি গুড, সমস্যা নাই, বাট আমাদের পুরো বিষয়টা জিওগ্রাফির ভাষাতে কিন্তু এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, ওকে। সো বায়ুমণ্ডলের সাথে কানেক্টেড যেই বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জলবায়ুবিদ্যা পড়লে আমরা জানতে পারবো। ঠিক আছে, ওকে। সো এরপর বলা হচ্ছে আবহাওয়া ও পৃথিবীর বিভিন্ন প্রকার জলবায়ুর বিষয়ে বিভিন্ন জ্ঞান লাভ করা যায়। ঠিক আছে, সো আবহাওয়া এবং পৃথিবীর বিভিন্ন প্রকার জলবায়ুর বিষয়ে আমরা জানতে পারবো। সেগুলো তো আমরা যখন হচ্ছে এগুলোর উপাদান দেখেছি তখনই আলোচনা করেছি। সো এইগুলোই হচ্ছে আমাদের জলবায়ুবিদ্যা পাঠের গুরুত্ব। এখন আমি দেখবো সমুদ্রবিদ্যা অধ্যয়নের গুরুত্ব। একদম শেষের দিকে চলে আসছি, আর বেশি দূর নিব না। ঠিক আছে, আর বেশি দূর নিব না। ঐরাবতের কি হয়েছে জানো, সে হচ্ছে ভুলে খুব সম্ভবত তার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে। সে হচ্ছে জাস্ট একই জিনিস কপি পেস্ট করতেছে, বুঝতে পেরেছো, একই জিনিস সে কপি পেস্ট করতেছে। যাই হোক, ঐরাবত ফোনটা ঠিক করে ফেলো, তুমি একই জিনিস কপি পেস্ট করছো দেখতে পাচ্ছি। সো আশা করি হচ্ছে এতে করে ক্লাস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, আশা করি শুনতে পাচ্ছ। যদি প্রবলেম হয়ে থাকে লাইভটা থেকে বের হয়ে আরেকবার যুক্ত হও। ঠিক আছে, ওকে। সো সমুদ্রবিদ্যা কেন পড়বো ভাইয়া? পৃথিবী কিরূপে গ্যাসীয় অবস্থা হতে কঠিন অবস্থায় উপনীত হবার সময়, ঠিক আছে, অর্থাৎ সে যখন এই চেঞ্জটা আসলো, গ্যাসীয় অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হবার সময় ভূপৃষ্ঠ কিরূপে অসমানভাবে সংকুচিত হয়েছিল। ঠিক আছে, অসমানভাবে সংকুচিত হয়ে গিয়েছিল কি ভূপৃষ্ঠ, এবং উচ্চ অংশ স্থলমণ্ডল এবং নিম্ন অংশসমূহ বায়ুমণ্ডলে পরিণত হয়েছে, সেই বিষয়টা আমরা জানতে পারি। ঠিক আছে,
সেই বিষয়টা আমরা জানতে পারি কোথায়? সমুদ্রবিদ্যাতে। এর পাশাপাশি পৃথিবীর যে মহাসাগরগুলো আছে এই মহাসাগরগুলোর অবস্থান কীরকম, আকৃতি কীরকম এবং তলদেশের অবস্থা, জোয়ার ভাটা, সমুদ্র স্রোত এবং এদের যে প্রভাব আছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে আমরা সমুদ্রবিদ্যাতে জানতে পারবো, যার কারণে এটা পড়া দরকার। এবং এইটা কিন্তু আমরা এখনই যে হচ্ছে ডিটেলস পড়ে ফেলবো এরকম না, কিন্তু আমরা জাস্ট দেখছি। আবারও বলি, আজকের এই চ্যাপ্টারটা পড়ে আমরা জাস্ট আইডিয়া নিচ্ছি যে পুরো জিওগ্রাফিতে আমরা কি কি পড়বো, ঠিক আছে, পুরো জিওগ্রাফিতে আমরা কি কি পড়বো। সো আজকে ক্লাসটা যারা ভালো মতো করতে পেরেছো বা করছো তারা কিন্তু ইতিমধ্যে জানো যে জিওগ্রাফি ফার্স্ট পেপারে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কারণ একই শব্দ, এই যে দেখো পৃথিবীর মহাসাগরগুলোর অবস্থান, আয়তন, এগুলো আমি বারবার বলছি এবং এইগুলোই কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে, এরপর ভূপৃষ্ঠের বিশাল যে জলভাগ, ঠিক আছে, আমরা তো জানি যে হচ্ছে ভূপৃষ্ঠে হচ্ছে একটা বিশাল অংশ হচ্ছে জলভাগ আর রয়েছে। সেই জলভাগ এবং সমুদ্রের পানির যে বৈশিষ্ট্যগুলো, ধরো হচ্ছে আমাদের এক এক অঞ্চলের তো পানি এক এক রকম হবে। তো সমুদ্রের পানির যে বৈশিষ্ট্য, ঠিক আছে, সমুদ্রের পানির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও আমরা ধারণা পাই কোথায়? এই সমুদ্রবিদ্যার মাধ্যমে। তো সমুদ্রবিদ্যার পাঠের গুরুত্ব কিন্তু এগুলো, ঠিক আছে, তোমরা তোমাদের বইতেই পাবে এই বিষয়গুলো, আমি জাস্ট তোমাদেরকে এক্সপ্লেন করছি আজকে। এবং এই বিষয়টা, এই যে জিওগ্রাফি, এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না বা খুব কঠিন কিছু না যে ম্যাথের মতো হচ্ছে করতে হবে, অনেক চিন্তা করতে হবে, এরকম কিছু না। খুবই সহজ, বুঝে পড়লে এবং একটু নোট করে করে পড়লেই এনাফ, ঠিক আছে। এরপর বিভিন্ন প্রকার শৈবাল, সমুদ্র তরঙ্গ এবং তার কার্য প্রকৃতি, ঠিক আছে, তারা কিভাবে কাজ করে, সেই বিষয়গুলোই হচ্ছে আমাদের সমুদ্রবিদ্যাতে আলোচনা করা হয়ে থাকে। এবং অ্যাট লাস্ট, একদম শেষে, ঠিক আছে, একদম শেষে আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া? একদম শেষে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের কি বলো তো, বলো এখন কি আছে? এখন হচ্ছে আমাদের জীবমণ্ডল অধ্যয়নের গুরুত্ব, যে আমরা কেন হচ্ছে আমাদের জীবমণ্ডল পড়া দরকার, কেন আমাদের জীবমণ্ডল পড়া দরকার, ঠিক আছে, কেন আমাদের, আচ্ছা, সমুদ্র বিদ্যা না সমুদ্র বিজ্ঞান? দেখো, সমুদ্র বিদ্যা নাকি সমুদ্র বিজ্ঞান, কেউ কি বলতে পারো বলো তো দেখি? ওই আবার একটা প্রশ্ন করেছে, সমুদ্র বিদ্যা নাকি সমুদ্র বিজ্ঞান, বলো তো, কেউ কি বলতে পারবা? সমুদ্র বিদ্যা নাকি সমুদ্র বিজ্ঞান? ওইরাবত যে প্রশ্নটা করলো সে বলছে সমুদ্র বিদ্যা নাকি ভাই সমুদ্র বিজ্ঞান, কোনটা? সো ভূগোল কিন্তু বেসিক্যালি সায়েন্টিফিক একটা সাবজেক্ট, ঠিক আছে। সো আমি যখন ক্লাসে পড়িয়েছি ওইরাবত খুব সম্ভবত মনোযোগ দেয় নাই, সে হচ্ছে বলছে যে হচ্ছে সমুদ্র বিদ্যা নাকি সমুদ্র বিজ্ঞান। সো ভূগোল সাবজেক্টটা কিন্তু একটা সায়েন্টিফিক একটা সাবজেক্ট। সো আমরা যা যা পড়বো সবই সায়েন্টিফিক্যালি প্রুভড। সো তুমি সমুদ্র বিদ্যা বলো বা সমুদ্র বিজ্ঞান বলো, একটা একই জিনিসকে কিন্তু বোঝাচ্ছে। সমুদ্র বিদ্যাটা বেসিক্যালি সমুদ্র বিজ্ঞান বা হচ্ছে তোমার যে হচ্ছে সমুদ্র রিলেটেড যে বিষয়গুলো আছে, ঠিক আছে, সমুদ্রের সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের যে সমুদ্র বিদ্যা অংশটা আছে সেইখানে আলোচনা করা হয়। এবং প্রত্যেকটাই কিন্তু হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুভড, ওকে, সায়েন্টিফিক্যালি প্রুভড। সো কিছু বই সমুদ্র বিজ্ঞান আছে, কিছু বই সমুদ্র বিদ্যা আছে, সো এটা নিয়ে হচ্ছে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, সমুদ্র বিদ্যা বা সমুদ্র বিজ্ঞান, ওকে, টেনশন নিও না, সমুদ্র বিদ্যা বা সমুদ্র বিজ্ঞান, ওকে, ঠিক আছে। সো কনফিউজ হওয়ার কারণ নাই। আসো, জীবমণ্ডল কি জিনিস? জীবমণ্ডল হলো প্রাকৃতিক ভূগোলের এক নবীনতম শাখা। নবীন মানে কি? নতুন, ঠিক আছে, নতুন একটা শাখা। সো এর মাধ্যমে জানা যায় অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল কি প্রক্রিয়ায় জৈব এবং অজৈব নানা প্রকার প্রাকৃতিক উপাদানের সাহায্যে কি হয়েছে আমাদের অবিরাম পদার্থ ও শক্তির পর্যায়ক্রমিক হচ্ছে। অর্থাৎ একটু আগে তো আমরা দেখলাম যে হচ্ছে আমাদের জীবমণ্ডল যেই অংশটা রয়েছে তার উপাদানগুলোর মধ্যে যে হচ্ছে আমাদের অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল একত্রিত হয়ে এটা কি আমাদের জীবমণ্ডলকে, আমাদের যে হচ্ছে পৃথিবীতে জীব আছে তাদেরকে বাঁচিয়ে রাখতে সহায়তা করছে। সো এই কারণে হচ্ছে বলা হচ্ছে যে এই অংশটা পাঠ করলে আমরা হচ্ছে দেখতে পারবো যে কিভাবে অজৈব এবং জৈব নানা প্রকার প্রাকৃতিক উপাদানের সাহায্যে অবিরামভাবে পদার্থ এবং শক্তির পর্যায়ক্রমিক হচ্ছে, ঠিক আছে, কিভাবে চেঞ্জেসগুলো আসতেছে, এর মাধ্যমে জীবজগতের অস্তিত্ব কিভাবে বজায় থাকে এবং এর বিবর্তনের মাধ্যমে কিভাবে এটি বিকাশ হয়, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো, বুঝতে পেরেছি? আচ্ছা,
সো এই হচ্ছে আমাদের পুরো ওভারঅল ফার্স্ট চ্যাপ্টার, বাট এখানেই শেষ না, ঠিক আছে? এখানে কিন্তু শেষ না। আমি হচ্ছে ছোট্ট একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, দেখবো কারা কারা পারো, এবং এর পাশাপাশি আরেকটা ছোট্ট কাজ দিব। দেখি যারা যারা জিওগ্রাফি পড়েছো বা জিওগ্রাফি সাবজেক্টটা নিয়েছো তারা সবাই হচ্ছে আজকের ক্লাসটা যারা করেছো বলবা যে হচ্ছে জিওগ্রাফি সাবজেক্টটা তোমাদের কেমন লেগেছে, এবং জিওগ্রাফি সাবজেক্টটা অ্যাকচুয়ালি সহজ মনে হচ্ছে নাকি কঠিন মনে হচ্ছে, তুমি পড়ে কি বুঝতে পেরেছো। যদি ভালো বুঝতে পারো ভালো, যদি মনে হয় যে না কোথাও কোনো ঘাটতি রয়েছে বা কনফিউশন রয়েছে, জানাবো যে কনফিউশনটা কি ভাইয়া, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো তোমাদের কাজ হচ্ছে যে তোমরা জিওগ্রাফি সাবজেক্টটাকে কেমন মনে হচ্ছে, আজকে ক্লাসটা কেমন লেগেছে, এই পুরো বিষয়টা কোথায় আমাদের এই যে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপ আছে, সেই গ্রুপে হচ্ছে তোমরা হচ্ছে জানাবা, ঠিক আছে? একটা পোস্ট করে জানাবা, করবা তো? আমি দেখতে চাই কারা কারা করবা। আচ্ছা, এখন বই, ঠিক আছে? বই নিয়ে পুরো ক্লাস জুড়ে অনেক কমেন্টস আছে। সো বইয়ের লিস্টটা, তোমাদের অনেকের বইয়ের লিস্ট দরকার, সেই বই লিস্টটা হচ্ছে ইতিমধ্যে দেওয়া হয়েছে গ্রুপে। তারপরেও আমি আজকে আবারও এই ক্লাসটার পরেই হচ্ছে পোস্ট করব একটা ভিডিও, সেই পোস্টের নিচে কমেন্টে হচ্ছে আমি বইয়ের লিঙ্ক, বইয়ের যে হচ্ছে আমাদের বুক লিস্টটা আছে সেটা দিয়ে দিব। ওকে, টেনশন করার কোনো দরকার নেই, ভাইয়া আছি, ঠিক আছে? এবং কারা কারা পোস্ট করছো এখনই কমেন্টে জানাও। ইজি মনে হচ্ছে, বাট ইজি যে মনে হচ্ছে ক্লাসটা করে যে ভালো লাগছে কিনা সেটা কিন্তু জানাতে হবে, ঠিক আছে? সেটাও জানাতে হবে কোথায়? আমাদের এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে। ওকে, সো জানাবা তো, কমেন্ট করে জানাবা তো। যদি জানিয়ে থাকো তাহলে একটা প্রশ্ন করব এখন, ঠিক আছে? ছোট্ট একটা প্রশ্ন করব। রেডি সবাই? সবাই কি রেডি কিনা বলো? রেডি সবাই? রেডি থাকলে ছোট্ট একটা প্রশ্ন করব তোমাদেরকে, দেখি কে কে পারো, কে কে উত্তর দিতে পারো, দেখি। রেডি সবাই? সবাই কি রেডি? রেডি থাকলে প্রশ্নটা করব। সবাই কি রেডি? দ্রুত জানাও, বলো দেখি। আমাদের জোয়ার ভাটা প্রাকৃতিক ভূগোলের কোন অংশের অন্তর্ভুক্ত? বলো দেখি, জোয়ার ভাটা প্রাকৃতিক ভূগোলের কোন অংশের অন্তর্ভুক্ত? বলো দেখি, এটা উত্তর কি হবে? জোয়ার ভাটা প্রাকৃতিক ভূগোলের কোন অংশের অন্তর্ভুক্ত? রেবত বলছে সমুদ্রবিদ্যা, মরিয়ম বলছে সমুদ্রবিদ্যা। ওকে, বাকিদের উত্তর জানতে চাই। সমুদ্রবিদ্যা বলছে রুমা, ভেরি গুড। তারপর আরো উত্তর দেখতে চাই, দেখি যারা যারা ক্লাসে ছিলা বলো দেখি উত্তর কি হবে। সমুদ্রবিদ্যা বলছো অনেকেই, ওকে ভেরি গুড। আর কি কি উত্তরটা জানাও দেখি, দ্রুত জানাও উত্তর কি হবে। আমরা একদম শেষ দিকে চলে আসছি, আর খুব সম্ভবত 5 থেকে 7 মিনিট আমরা ক্লাস নেব, এরপর হচ্ছে ছুটি দিয়ে দিব। ফাইজা শেখ বলছো সমুদ্রবিদ্যা। সো জোয়ার ভাটা মানে কি? সমুদ্র। সো সমুদ্রের পানি, আমাদের যে হচ্ছে পানি উঠানামা করবে, সো পানির সাথে সম্পর্কিত, পানির সাথে সম্পর্কিত মানে কি? সমুদ্র। সো এটা উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের সমুদ্রবিদ্যা। উত্তর কি? সমুদ্রবিদ্যা। সুবর্ণ আক্তার বলছো সমুদ্রবিদ্যা, মারুফা মুরাদ বলছো সমুদ্রবিদ্যা, অয়ন হাসান বলছো সমুদ্রবিদ্যা, শারমিন রনি বলছো বাড়িমণ্ডল। কেন বাড়িমণ্ডল? তাসমিন বলছো সমুদ্রবিদ্যা। ওকে, আমাদের সাথে এসএসসি 26 ব্যাচেরও একজন আছে। ওকে, হ্যাঁ এটা আমার ফেভারিট একটা টপিক সমুদ্রবিদ্যা। ওকে ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, সো সঠিক উত্তর কি? সমুদ্রবিদ্যা। কেন সমুদ্রবিদ্যা দেখবা, আসো দেখাই। আমাদের যখন আমরা হচ্ছে আলোচনা করেছি সমুদ্রবিদ্যা নিয়ে, যারা যারা ক্লাসে মনোযোগ দিয়েছো
তাদের জন্য এটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? তাদের জন্য এটা খুবই সহজ। এই যে সমুদ্রবিদ্যাতে দেখো, সমুদ্রবিদ্যা জোয়ার ভাটা, ঠিক আছে? সমুদ্রবিদ্যার অংশ কি? জোয়ার ভাটা। সো যারা যারা একদম শুরু থেকে ছিলা তারা কিন্তু খুব সহজে বলতে পারবা যে কেন হচ্ছে জোয়ার ভাটা আমাদের সমুদ্রবিদ্যার অংশ, ঠিক আছে? বুঝতে পেরেছো কেন হচ্ছে জোয়ার ভাটা সমুদ্রবিদ্যার অংশ? সো এই তো এখন তো দেখেই ফেললাম যে হচ্ছে কিভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? কিভাবে প্রশ্ন আসতে পারে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল জিওগ্রাফি হচ্ছে আমাদের নেক্সট যে চ্যাপ্টারগুলা, সেই চ্যাপ্টারগুলোতে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারটা ছিল। সো আশা করি পুরো ক্লাসে তোমরা বুঝতে পেরেছো যে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে আমাদের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউতে কোন কোন প্রশ্ন আসতে পারে সেগুলো তো বলে দিয়েছি। এখন আজকে ক্লাস তো দেখলা, সো দেখার পর অলরেডি যারা ভর্তি হয়েছে ভেরি গুড, আমাদের সাথে তো রেগুলার দেখা হচ্ছেই, হবে ইনশাল্লাহ। বাট যারা এখনও যুক্ত হও নাই তোমাদেরকে বলছি এরপর যখন হচ্ছে আরও দ্রুত ক্লাস চলতে থাকবে, ঠিক আছে? আরও দ্রুত ক্লাস চলতে থাকবে তখন কিন্তু হচ্ছে তুমি হচ্ছে কভার করা অনেক হচ্ছে কঠিন হয়ে যাবে। সো এই কারণে যারা যারা এখনও যুক্ত হও নাই ভাইয়া দ্রুত দ্রুত হচ্ছে কি করবা, দ্রুত হচ্ছে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যাও। আমাদের কিন্তু ইতিমধ্যে কোর্স জিওগ্রাফি প্লাস ইকোনমিক্স একসাথে বান্ডেল আকারেও কিনতে পারো, বা আলাদা আলাদা জিওগ্রাফি, যাদের জিওগ্রাফি আছে ধরো হচ্ছে কারো জিওগ্রাফি আছে ইকোনমিক্স নেই, কারো ইকোনমিক্স আছে জিওগ্রাফি নেই, তো তারা আলাদা আলাদা কোর্সও কিনতে পারবা, কোনো সমস্যা নেই। এবং তোমাদের জন্য স্পেশালি একটা ডিসকাউন্ট রেখেছি, যে হচ্ছে সেই ডিসকাউন্টটা পেতে হচ্ছে 16910-তে কল করো, ডিসকাউন্টটা পেয়ে যাবা। ওকে, সো ওভারঅল আমরা যদি বলি আজকে আমরা দেখলাম কি, আজকে আমরা জিওগ্রাফির হিস্ট্রিটা দেখলাম কিভাবে আসছে, জিওগ্রাফির মধ্যে প্রাকৃতিক ভূগোল জিনিসটা কি, প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি আছে, এবং প্রাকৃতিক ভূগোলের পরিসর কতটুকু, এর প্রকৃতি কি, এবং একই সাথে প্রাকৃতিক ভূগোলের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে আমাদের অন্তর্ভুক্ত যে অন্যান্য বিষয়গুলো আছে অর্থাৎ সাব টপিক, সেইগুলো ডিটেলসে দেখলাম। এর মাধ্যমে পুরো জিওগ্রাফি ফার্স্ট পেপারে কোন কোন টপিকগুলো আমরা পড়ব সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যে আমরা আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? সো আশা করি ওভারঅল একটা ধারণা তো তোমরা পেয়েই গেলা। সো নেক্সট যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোতে ইনশাল্লাহ আশা করি তোমাদের সবাইকে পাবো, এবং তোমাদের জন্য ইতিমধ্যে ফ্রি কিছু ক্লাস আছে তোমরা দেখতে পাচ্ছ। সো আমাদের কোথায় পেয়ে যাবা, আমাদের রুটিনটা পেয়ে যাবা কিন্তু আমাদের এইচএসসি যে 27 স্টার স্টুডেন্টস গ্রুপটা আছে সেখানে তোমরা দেখতে পারবা যে হচ্ছে পেজে নজর রাখো, তোমরা দেখতে পারবা কি, তোমরা হচ্ছে দেখতে পারবা কোন দিন কোন ক্লাসগুলো হবে। ওকে, এবং আমাদের অনলাইন ব্যাচের ক্লাসগুলো তো রেগুলার বেসিসে চলছেই, ঠিক আছে? এবং জিওগ্রাফি ক্লাস খুব দ্রুতই, ইতিমধ্যে বেসিক বিল্ডিং ক্লাস কিন্তু আমাদের হয়ে গিয়েছে, আমরা এখন কয়েকটা ফ্রি ক্লাস করছি, এবং এরপরই আমাদের রেগুলার অনলাইন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছি সবাই? সো কাজটা কি হবে, আজকের কাজটা হচ্ছে জানাবা, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে হচ্ছে তোমাদের যে মতামতটা, ক্লাসটা কেমন লাগলো সেটা হচ্ছে আমাদের এইচএসসি 27 স্টার স্টুডেন্টস যে গ্রুপটা আছে সেই গ্রুপটার মধ্যে জানাই দিবা, এবং দেখতে চাই কার কেমন লাগলো, ঠিক আছে? অনেকের তো হচ্ছে অনেক হচ্ছে কি থাকে, অনেক হচ্ছে তোমাদের কমপ্লেইন থাকে যে ভাইয়া তো ক্লাসের মধ্যে সবার কমেন্ট পড়তে পারেন না। সো সবার কমেন্ট না পড়লেও টেনশন নাই, তোমরা যখন হচ্ছে কি করবা, তোমরা যখন পোস্টগুলো করবা সেই পোস্টগুলোতে পড়বো, ঠিক আছে? সো ওভারঅল এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এবং ছোট্ট একটা কথা দিয়ে শেষ করব, ঠিক আছে? তোমরা এসএসসি থেকে এইচএসসিতে উঠেছো, সো এখন এসএসসি থেকে এইচএসসিতে যেহেতু উঠেছো পড়াশোনার পরিমাণটাও বৃদ্ধি পাবে, সো এটা তোমরা সবাই জানো। এবং আগের মতো যদি হচ্ছে এখন ধরো ফাঁকিবাজি যদি করো সেই ক্ষেত্রে কিন্তু ধাক্কাটা একদম গিয়ে শেষ পর্যন্ত গিয়ে ঠেকবে, ঠিক আছে? অর্থাৎ ধরো এখন কোনো রকমে তুমি হচ্ছে পড়াশোনা করছো ঢিলেঢালাভাবে, বাট যখন হচ্ছে পরীক্ষার আগে দিয়ে আসবে, পরীক্ষার আগে দিয়ে পড়লে কিন্তু পরে দেখবা যে অনেক পড়া জমে গিয়েছে, এবং এসএসসির মতো যেহেতু না একদিনে ডিটেলসে কিন্তু পড়তে পারবা না ভাইয়া। সো একদিনে যেহেতু ডিটেলস শেষ করতে পারবা না, তখন সমস্যাটা কী হবে, সমস্যাটা হবে হচ্ছে তুমি পড়ার মাথায় ঢুকবে না। সো এইভাবে চলতে থাকবে, আজকে না কালকে পড়বো, কালকে না পরশু পড়বো, পরশু না তরশু পড়বো, এইভাবে চলতে গিয়ে দেখা যাবে অ্যাকচুয়ালি পড়াশোনা একদমই হয় নাই, এইচএসসি চলে আসছে, এমনিতে তো এইচএসসিতে সময় কম, তার উপরে পড়ার পরিমাণ অনেক বেশি। সো যার কারণে দেখা যাবে কি
তোমাদের এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করা কিন্তু আর সম্ভব হচ্ছে না, ঠিক আছে? সো এইচএসসিতে যদি ভালো রেজাল্ট করতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু সেই জিপিএটা বা সেই নাম্বারটা কিন্তু তোমাদের অ্যাডমিশনেও যুক্ত হবে, ঠিক আছে? সো জিপিএটা যেহেতু ইম্পর্টেন্ট, এই কারণে আমাদেরকে এইচএসসিতেও অবশ্যই এবং অবশ্যই কী করতে হবে, ভালো একটা রেজাল্ট অবশ্যই করতে হবে, ঠিক আছে? সো সবাই এইচএসসিতে ভালো রেজাল্ট করবো তো, সবাই পড়াশোনা করবো তো ঠিকঠাক মতো, কমেন্টে জানাও। সবার উত্তর শুনে তারপর হচ্ছে কি করব, তারপর হচ্ছে আমরা আজকের ক্লাস থেকে বিদায় নিব। দেখি সবাই এইচএসসিতে ঠিকঠাক মতো পড়বো তো, জানাও কমেন্টে, দেখি দ্রুত জানাও। সারসংক্ষেপ তো দিলাম, ওভারঅল সামারিটা, ঠিক আছে? সামারিটা তো দিয়েই দিয়েছি, এখন জানাও দ্রুত সবাই কি এইচএসসিতে ভালো মতো পড়বো কিনা ঠিকঠাক মতো, দ্রুত জানাও দেখি। ওকে, দেখতে পাচ্ছি আছো আমাদের সাথে যারা যারা আছো, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছো, মরিয়ম, রুমা, তারপর মেহতাব, কাসপিয়া। ওকে, ভেরি গুড। সো তোমাদের সবার জন্য অনেক 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 দোয়া, এবং শারমিন রনিও আছে, ভেরি গুড। সো যারা যারাই আছো সবার জন্য অনেক 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 দোয়া। সবাই ভালো মতো পড়াশোনা করো, রুটিন বানাও, একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করো। আশা করি এইচএসসিতে অনেক ভালো একটা রেজাল্ট করবা, ঠিক আছে? তো সবার জন্য অনেক দোয়া, অনেক হচ্ছে ভালোবাসা রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে হচ্ছে আমার তরফ থেকে শুভেচ্ছা রইলো। ইনশাল্লাহ পরের ক্লাসগুলোতে হোপফুলি দেখা হবে। সো কোনো টেনশন করার কারণ নাই, যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভাইকে জানাবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।